জাগো 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 জাগো। বিসমিল্লাহির রহমানির রহিম। নবদ্বীপ টিভি আয়োজিত আজকের একটি ব্যতিক্রমী ধর্মীয় অনুষ্ঠান, যার বিষয় হচ্ছে লুট হয়ে যাচ্ছে বাংলাদেশ, লুটেরা ঠেকাও। আমাদের আজকে এই নবদ্বীপ টিভিতে যাদেরকে উপস্থিত করেছি তারা মূলত মেইন স্ট্রিম রাজনীতিতে এবং আমাদের বাংলাদেশিদের আমি মনে করি তারা স্ব ক্ষেত্রে অত্যন্ত জনপ্রিয় এবং তারা আমাদের বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ হিসাবে তারা মেইন স্ট্রিমে যোগ দেওয়ার দৌড়ে আছেন, যেটা খাঁটি বাংলায় বলে। তো আমি চেষ্টা করেছি তাদের, যারা বাংলাদেশের একজন মহসিন ভুঁইয়া, উনি এখানকার কাউন্সিলর নির্বাচন করেছেন, আরেকজন ব্যারিস্টার তোফাজ্জল হক, উনি মেয়র ইলেকশন করেছেন, এবং আরেকজন আফরুজা হোসাইন, উনিও লিবারেল পার্টি থেকে এমপি ইলেকশনের প্রার্থী এবং নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এবং আরেকজন যিনি একজন ব্যতিক্রম ধর্মী এবং তিনি বাংলাদেশের জনপ্রতিনিধি ছিলেন, তার অনেক পরিচয়, আমি অনেক পরিচয়ে যাব না, আমি তার একটি পরিচয় দেব। তিনি আমারই মতো মিডিয়া একজন এবং এখানকার স্বনামধন্য টিভি চ্যানেল এনআরবির ব্যবস্থাপনা পরিচালক। তো আমি প্রথমে আপনাদের মুখ থেকেই পরিচয় পর্বটা সারবো, তারপর আমি বিষয় ভিত্তিক ভাগ করে দেব কে কোন বিষয়ে কথা বলবে। আমি প্রথম মহসিন ভুঁইয়াকে অনুরোধ করবো তার পরিচয় দেওয়ার জন্য। ধন্যবাদ মামুন ভাই। আমি মহসিন ভুঁইয়া। আমি আমাদের যে রাইডিংটা আছে স্কারবো সাউথ ওয়েস্ট, এখানে প্রায় 30 বছর হতে চললো এখানে বসবাস করতেছি। চেষ্টা করতেছি কিছু একটা করার জন্য, মোটামুটি যদি কমিউনিটিটাকে অর্গানাইজ করা যায়, এবং এই কমিউনিটিটা যেহেতু দিন দিন বেড়েই চলছে, সেই ক্ষেত্রটা চিন্তা করলে আমাদের এখন রিপ্রেজেন্টেশনটা প্রয়োজন সকল স্তরে। তো সেটা আমরা চেষ্টা করেছি মিউনিসিপ্যাল লেভেল থেকে। আমাদের এখানে আমরা এমপিপি পেয়েছি, আশা করি ভবিষ্যতে এমপিপি, এমপি এবং কাউন্সিলর সবগুলো পজিশন আমরা পাবো। আর আমাদের প্রাইমারি যে কাজটা এখন বর্তমানে আমি মনে করি মহসিন ভাই, আমরা জাস্ট পরিচয় পরবর্তীতে আমরা আলোচনায় আসবো, ফার্স্ট পরিচয়টা। আচ্ছা, ধন্যবাদ মামুন ভাই। আমি এখানে এখন ব্যবসার সঙ্গে জড়িত আছি। আমি নিজে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি প্লাস আমার কিছু ইনভেস্টমেন্ট আছে। আমি প্রপার্টির সঙ্গে জড়িত, প্রপার্টি ম্যানেজমেন্টের সঙ্গে জড়িত, আমাদের কিছু ইনভেস্টমেন্ট প্রপার্টিও রয়েছে। এটার উপর নির্ভর করি আমার ছোট্ট সংসার, স্ত্রী এবং 3টি মেয়ে রয়েছে যারা এখানেই গ্রো আপ করছে। ধন্যবাদ, ধন্যবাদ মহসিন ভুঁইয়া। আমি এ পর্যায়ে জাস্ট পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করবো ব্যারিস্টার তোফাজ্জল হককে। গুড ইভিনিং মামুন ভাই, আপনার টিভিকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য। আমার ল ফার্ম তোফাজ্জল ল প্রফেশনাল কর্পোরেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর আমি 2010-এ কানাডাতে আসি, আর আমার প্র্যাকটিস এরিয়া হলো রিয়েল এস্টেটে, তারপরে ইমিগ্রেশন, ফ্যামিলি ল, উইলস এন্ড পাওয়ার অফ স্টেট। আর আমাদের পরিবারের পক্ষ থেকেও ধন্যবাদ জানাই। আমার এক ছেলে, এক মেয়ে এবং একটি মাত্র বউ। থ্যাংক ইউ। ধন্যবাদ ব্যারিস্টার তোফাজ্জল হক। আমি এ পর্যায়ে অনুরোধ জানাবো সংক্ষেপে তার পরিচয় দেওয়ার জন্য আফরুজা হোসাইন। ধন্যবাদ ভাইয়া। শুভ সন্ধ্যা সবাইকে। সবচেয়ে যেটা ভালো লাগছে যে আজকে আপনাদের সাথে সবার সাথে জয়েন করতে পেরে আজকে খুবই ভালো লাগছে। তো আমার পরিচয় হলো, আমি আফরোজা হোসেন। আমি একজন সমাজকর্মী হিসাবে মূলত পরিচিত কানাডার মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিতে। আমি লিবারেল পার্টি রিপ্রেজেন্ট করি। আমি কানাডাতে আছি ওভার 3 decades অফ টাইম। অ্যান্ড আমি এবং আমার হাজবেন্ড, আমাদের একটা মেয়ে আছে, সে গ্রাজুয়েট হয়েছে টরন্টো ইউনিভার্সিটি থেকে, চাকরি করছে প্রফেশনাল। And our husband and we are empty nester and living happily ever after with LPC Canada, Liberal Party of Canada. Thank you. আমরা এই পর্যায়ে অনুরোধ জানাবো আব্দুল হালিম মিয়া।
জি, ধন্যবাদ মামুন ভাই, এবং ধন্যবাদ নবদ্বীপ টিভিকে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমার নাম আব্দুল হালিম মিয়া। আমি এখানে একটি মেজর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, একটি ব্যাংক, বড় ব্যাংকের একটি আইটিতে কাজ করি প্রায় 17 বছর, 17 ইয়ার্স। এছাড়া এর বাইরে টুকটাক সামাজিক কাজের সাথে জড়িত আছি। এনআরবি টেলিভিশন কানাডার সাথে জড়িত আছি। আর এই তো ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম যেটা রয়েছে সেটার 2বার প্রেসিডেন্ট ছিলাম। আর একটু লেখালেখির মধ্যে থাকি আর কি। এই ধন্যবাদ আব্দুল হালিম মিয়া। আমি এম.এইচ মামুন, আমি সাপ্তাহিক নবদ্বীপ নিউজের সম্পাদক এবং নবদ্বীপ টিভি সিইও। সো আমরা আলোচনায় চলে আসবো এবার মূল আলোচনায়। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা, আজকে বিষয়বস্তু হলো লুট হয়ে যাচ্ছে বাংলাদেশ, লুটেরা ঠেকাও। সো আমি প্রথমে আব্দুল হালিম মিয়ার কাছে যাব এবং আমি সবার কাছে এক একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং আমি সবাইকে অনুরোধ করবো সংক্ষেপে 3 মিনিটের মধ্যে, তাহলে আমরা অনেকগুলো প্রশ্নের দর্শকরা উপকৃত হবে, দর্শকরা জানতে পারবে অনেকগুলো উত্তর। সো আমি প্রথমে আব্দুল হালিম মিয়ার কাছে জানতে চাইবো যে আপনি আমাদের শিরোনাম কি দেখেছেন, লুট হয়ে যাচ্ছে বাংলাদেশ, লুটেরা ঠেকাও। আপনারা জানেন বাংলাদেশ থেকে ব্যাংক উজাড় করে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে এখানে কিছু লুটেরা, ব্যবসায়ী, পলিটিশিয়ান, সচিব, আমলা সহ বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন বাংলাদেশ থেকে ব্যাংক খালি করে এই কানাডা অভয়ারণ্য সৃষ্টি করছে, এবং শুধু কানাডা না, মালয়েশিয়া সহ বিভিন্ন স্থানে। সো আপনি একজন মিডিয়া ব্যক্তিত্ব এবং মিডিয়ার সাথে জড়িত, আপনি এই মিডিয়া থাকা অবস্থা আপনি কি মনে করেন, এটাকে কিভাবে রোধ করা যায়, কিভাবে বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করা যায়? জি, ধন্যবাদ আপনাকে আবারও, এবং নবদ্বীপ টিভিকে, এবং যারা এখানে আলোচক হিসেবে আছেন সবাই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আমি যেটি বলবো সেটি হচ্ছে যে লুট হয়ে যাচ্ছে বাংলাদেশ কথাটির সাথে আমি একমত নই, ঠিক সেরকম বিষয়টি নয়। তবে লুট ব্যাংকের থেকে অনেকেই, বাংলাদেশের দুর্নীতি একটি বিশাল অবস্থা বাংলাদেশে চলছে দীর্ঘদিন যাবত। এই দুর্নীতির একটি অংশ হিসেবেই বিভিন্ন ধরনের দুর্নীতি হয়ে থাকে বিভিন্ন কায়দায় কৌশলে। তার মধ্যে ব্যাংক থেকে লুট করে টাকা, বিশেষ করে এই কানাডা সহ বিভিন্ন দেশে পাচার করে নিয়ে আসছে একটি মহল, এবং যেটি আপনিও জানেন, মাঝে মাঝে আমরা পত্রিকায় দেখি যে কানাডা হচ্ছে একটা সেফ হ্যাভেন এই লুটেরাদের, ব্যাংক লুটেরাদের জন্য। তো এটি অনেকেই প্রশ্ন করে থাকেন যে কানাডা একটি আইনের শাসনের দেশ, সেখানে কানাডা কেন এই লুটেরাদেরকে প্রশ্রয় দিয়ে থাকে, জেনে শুনে কেন তাদেরকে প্রশ্রয় দিয়ে থাকে। এখানে আমি মনে করি দুটো পার্ট। একটি হচ্ছে যে সবসময় আমি যেটি বলি যে বাংলাদেশের থেকে টাকাটা কিভাবে পাচার হয়, চুরি হয়, দুর্নীতি হয়। আরেকটি পার্ট হচ্ছে যে কানাডা কেন তাদেরকে প্রশ্রয় দেয়। সো এই দুটি পার্টকে আমি যদি আলাদাভাবে একটু বলি, তার মেজর পার্টটা হচ্ছে বাংলাদেশ থেকে কেন টাকা পাচার হয় এবং কিভাবে পাচার হয়। তো এই শুধু যারা লুট করে তাদেরকে আমি দোষ দিই, শুধু তারাই যে দোষী তা নয়। আমি মনে করি যারা ব্যাংক কর্তৃপক্ষ ওখানে রয়েছেন, সরকার রয়েছেন, ব্যাংক কর্তৃপক্ষ থেকে সরকার পর্যন্ত, এবং বিভিন্ন মহল, এতগুলো মহল পার হয়ে তারা এই টাকা বিদেশে পাচার করে কিভাবে, এটা তো কোনোভাবেই সম্ভব না, হওয়ার কথা না। একবার একটি ইনসিডেন্ট যদি একবার হয়ে থাকে, 2বার তো হইতে পারে না, 3বার হইতে পারে না। তো বাংলাদেশে একটি সমস্যা হচ্ছে যে যখনই আপনি কোনো অভিযোগ উঠে, এবং যখন কোনো সে অভিযোগ কেউ করে বা পত্রপত্রিকা মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি, সেগুলোর যথাযথ তদন্ত হয় না, বরং সেটাকে যারা অভিযোগগুলো করে তাদেরকে উল্টো এমন ভাবে বুলিং করা হয়, এবং তাদেরকেই পাল্টে এমন ভাবে চরিত্র হনন করা হয় বা এমন ভাবে রাজনৈতিক কালার দেওয়া হয় যাতে তারা মুখ বন্ধ করে দিতে হয়, বাধ্য হয়, না হলে তাদের উপরে চরম অত্যাচার নেমে আসে। এটা কোনো এই যে বর্তমান সরকারের আমলে এটা অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা কোনো বর্তমান সরকারের বিষয় নয়। এটা আমি মনে করি একটা ধারাবাহিকভাবে চলে আসছে। যেমন বঙ্গবন্ধু, আজকে 7ই মার্চ আপনারা জানেন, একটি ঐতিহাসিক দিবস। এই 7ই মার্চে আমি জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরণ করি। তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। তা আজকেও দেখলাম বাংলাদেশের একটি টেলিভিশনে একটি শিরোনাম হচ্ছে যে স্বাধীনতা আমরা পেয়েছি, কিন্তু মুক্তি পেয়েছি কিনা। কিন্তু যারা প্রশ্নটি করছেন
তাদের নিজেদের কাছেই প্রশ্ন করা উচিত ছিল যে মুক্তি বলতে আপনারা কি বোঝেন। আপনারা নিজেরা ক্ষমতা আছেন, একটির পর একটি সরকার আপনাদের আসছে, আপনারা কার কাছ থেকে মুক্তি চান? আপনারা তো নিজেরাই মুক্তি দিবেন জাতিকে, কিন্তু আপনারা মুক্তি দিচ্ছেন না। তো আপনারা, আমি মনে করি এগুলো সব এই রাজনীতিবিদদের একটা কৌশল, একটা জাস্ট লুটপাট করে খাওয়ার জন্য, জাস্ট ভাগাভাগি করার একটা কৌশল তাদের মধ্যে। তা না হলে আমি মনে করি, যেমন আপনারা ধরেন যে দুঃখিত আমি যদি 3 মিনিট ক্রস করি আমাকে থামাবেন। যেমন ধরেন, আমি মনে করি যে গণতন্ত্র একটি প্রাতিষ্ঠানিক বিষয়, আইনের শাসন গণতন্ত্রের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এটি কোনো এরকম বিষয় না যেমন আপনি এখানে, আমরা 5 জন এখানে আলোচক আছি, আমরা প্রত্যেকেই ভাত মাছ খাই, আমরা আমাদের ভালো কোনটা মন্দ কোনটা আমরা জানি এটা। কিন্তু আমরা যদি পারপাসফুলি, যদি দিনের পর দিন, যদি বছরের পর বছর, যুগের পর যুগ যদি এগুলো চালিয়ে রাখি, আপনারা জানেন যে আর কয়েকদিনের মধ্যে আমাদের স্বাধীনতার 50 বছর পার হতে যাচ্ছে, একটি দেশের 50 বছর পার হয়ে যাচ্ছে। আমরা একসময় রাজপথে স্লোগান দিতাম যে এরকম লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, বিপ্লব বিপ্লব ইত্যাদি ইত্যাদি। আজকে আমার বয়স 60-এর কাছাকাছি, তো আমাদের মৃত্যুর কাছাকাছি আমরা পৌঁছে গেছি হয়তো। তো আমাদের জীবদ্দশায় আমরা কোনো সুফল দেখতে পেলাম না, এই শুধুমাত্র এই কারসাজিমূলক একটা ষড়যন্ত্রমূলক রাজনীতিবিদদের কলা কৌশলের কারণে। এগুলো হচ্ছে জাস্ট একটা লুটপাট করে খাওয়ার জন্য, একটা ভাগাভাগি করে খাওয়ার জন্য তারা একে অপরকে দোষারোপ করে চলে। তো এইটা আমি শুধুমাত্র এই কথা বলেই শেষ করব আপাতত, যে প্রাতিষ্ঠানিক গণতন্ত্র বলতে যা বোঝায় সেটা যদি আপনি পশ্চিমা দেশগুলোতে দেখেন, আপনার চোখ কান খোলা আছে, এখন ডিজিটাল টেকনোলজির যুগ, সবাই যে কোনো জায়গা থেকে ইন্টারনেটের কারণে আপনারা দেখতে পারেন যে কোনো ব্যক্তির ইশারায় গণতন্ত্র চলে না। মোট কথা হচ্ছে আইনের শাসন যদি চলে এবং সেই আইনের শাসন গণতন্ত্র যদি প্রতিষ্ঠিত হয়, কারো বাপের ক্ষমতা নাই এই লুট করে বাংলাদেশ থেকে টাকা কানাডাতে পাঠাবে, এটা কারো ক্ষমতা নাই। আরেকটি কথা হচ্ছে যে এই কানাডাতে যেটা চলছে, কানাডার সরকার জানে না যে ওই টাকাটা কি, টাকার উৎসটা কি, বা জানলেও তাদের হয়তো ওইভাবে জানার সুযোগ নেই, বা জানলেও সেভাবে কিছু করার সেরকম কোনো আপাতত আমি দেখছি না। তবে আমরা যদি সম্মিলিতভাবে, যেটা এখন চলছে লুটেরা বিরোধী আন্দোলন টরন্টোতে, যদি সম্মিলিতভাবে সবাই আমরা সেটাকে তুলে ধরি গভর্নমেন্টের কাছে, যেমন আজকে এখানে মাননীয় আফরোজা হোসেন আছেন, উনি একজন লিবারেল পার্টির গত ইয়াতে ক্যান্ডিডেট ছিলেন এবং আগামীতে উনি সম্ভবত নমিনেশন আবারও পাচ্ছেন এবং আশা করি উনি জিতবেন। তো ওনারা যদি পার্লামেন্টে তুলে ধরেন, আমরা যদি তুলে ধরি, তাহলে আমার ধারণা যে এটার এখানকার একটা আইন, একটা সংশোধন হতে পারে। তারা লুক করতে পারে, যে তারা ইনভেস্টিগেট করতে পারে যে আপনি টাকা আনলেই হবে না, টাকাটা কোত্থেকে আসছে সেটাও একটা দেখার বিষয় রয়েছে। ধন্যবাদ। আপাতত আমি থামি, আপনারা অন্য আলোচক। ধন্যবাদ। সুন্দর আলোচনার সূত্রপাত করেছেন আব্দুল হালিম মিয়া। আমি এই পর্যায়ে মহসিন ভিয়ার কাছে যাব। মহসিন ভিয়া, আপনি তো গত নির্বাচনে এখানকার কাউন্সিলর ইলেকশন ইলেকশনও করেছেন এবং সর্বাধিক ভোটও পেয়েছেন, এবং আপনার, আমি মনে করি আগামীতে আরো হয়তোবা আরো বেশি ভোট পেয়ে নির্বাচিত হবেন এই নবদ্বীপ টিভি আশা করে। আমি আপনার কাছে জানতে চাই, কমিউনিটি বর্তমান যে অস্থির অবস্থা, এবং বলা যায় যে কার আগে কে জয়ী হবে বা কার বাক্যে কাকে পরাজিত করবে, এই ধরনের একটা সিচুয়েশন। সো এই সিচুয়েশনে আপনার কি ভূমিকা? ধন্যবাদ মামুন ভাই, ধন্যবাদ নবদ্বীপ টিভিকে। জি, খুবই সুন্দর প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যে আপনার কারো চাইতে কেউ কম না এখানে। এখন দেখেন, যখন আপনি হয়তো আমাকে বোঝাতে, কোশ্চেনটা কি স্পেসিফিক করবেন আমাকে, যে আপনি কি আইএমএলডি নিয়ে করতেছেন অথবা? হ্যাঁ, আমি আইএমএলডি এবং আইএমএলডিতে সত্যি কথা বলতে কি তাদের মধ্যে দুই ভাগ হয়ে গেছে হয়তো। আর আপনার লুটেরা বিরোধী আন্দোলন এবং আরেক পক্ষ আপনার আইএমএলডি, মানে তাদের যে অস্থিত অবস্থা, আপনি সবাই জানে এটা, যে বর্তমানে যে কি সিচুয়েশনটা, এটা আমার মনে হয় না বাংলা ভাষাভাষী যারা টরন্টোর মধ্যে আছে তারা না জানা। সো আপনি এই সিচুয়েশনটা, আমরা চাই না কমিউনিটি বিভক্ত হোক, কিভাবে ঐক্যমত করা যায় বা কি আপনার ভূমিকা আপনি রাখতে পারেন, এটা এই বিষয়টা আপনি ক্লিয়ার করেন। জি, ধন্যবাদ মোহন ভাই। জি, এই যে লুটেরা বিরোধী আন্দোলন দেশে এবং বিদেশে, এটা কিন্তু প্রশংসনীয় এবং এটার প্রয়োজন ছিল, এটা হওয়া উচিত, এক নম্বর কথা। দ্বিতীয়ত কথা, যে পলিটিক্সটা এখন বা যে আন্দোলনটা এখন আইএমএলডি কমিটিকে একটা প্রশ্নের সম্মুখে দাঁড় করাই দিছে, এটাও খুব দুঃখজনক। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের মনুমেন্ট চাই, তা মনুমেন্টটা চাইতে গেলে যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, এটাও আমাদের প্রতি খেয়াল রাখতে হবে। সমস্যা হচ্ছে যে এখন দুটো ভাগে বিভক্ত মানুষজন, প্রত্যেকেরই কিন্তু গ্রহণযোগ্য দাবি আছে। আমার এখানে যেটা সবচেয়ে বড় কঠিন কাজ মনে হচ্ছে,
যে কমিউনিকেশনসটা পুরোপুরি হচ্ছে না দুই গ্রুপের মধ্যে। কেন হচ্ছে না সেটা হচ্ছে, এক গ্রুপ বলতেছে আচ্ছা বাদ দিয়ে দেন, আচ্ছা আরেক গ্রুপ বলতেছে আমি কিভাবে দেব। এই যে দুই গ্রুপের এই যে কথোপকথন, এটা একটা জায়গায় এসে দাঁড়ানো উচিত। ইন এ সেন্স, ধরেন এখানে যেমন মেকাজাদ আছেন প্রেসিডেন্ট, চয়নিকা দত্ত আছেন আপনার চেয়ারম্যান। চয়নিকা দত্ত কিন্তু আপনাকে এটা ভুলে গেলে চলবে না যে উনি কিন্তু সিআর দত্তের মেয়ে। ওনার যে একটা ওজন বা ওনার যে একটা ভূমিকা, এটা কিন্তু আপনি খুব খাটো করে দেখতে পারবেন না, যেহেতু লোকগুলো দায়িত্বশীল লোকগুলো রয়ে গেছে এখানে, ব্যারিস্টার রয়ে গেছেন আরো এক ভাই। তো ওনারা কেন করতে পারতেছেন না বা কেন করা যাচ্ছে না, এটারও কিন্তু উত্তর ক্লিয়ারলি ওনাদের দেওয়া উচিত, কমিউনিকেট করা উচিত আদার পার্টির সঙ্গে। আর আদার পার্টির উচিত একটু নমনীয় হয়ে ওই জায়গাটা ওনাদের জায়গা থেকে চিন্তা করা উচিত যে আসলে এটা কি করা উচিত। তো সর্বসাকুল্যে একটা হজবরলের মধ্যে পড়ে যাচ্ছে কমিউনিটি, এটা খুব অনাকাঙ্ক্ষিত। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আইএমএলডির ব্যাপারটা হচ্ছে যে এটা কিন্তু শুধু বাংলাদেশ আপনি তো মহসিন ভাই, আপনি ইন্টারাপ্ট করি আমি, আপনি যে সিচুয়েশনটা বললেন এই সিচুয়েশন সবাই জানে, কিন্তু আপনি একজন কাউন্সিলর ইলেকশন করেছেন, আপনি আমাদের বাঙালি কমিউনিটিতে লিড দেওয়ার জন্য চেষ্টা করছেন, আপনার কি ভূমিকা স্পেসিফিক, যে এটাকে সমঝোতা করার আপনার কি ভূমিকা? শুনেন, যত বড় সমস্যাই হোক না কেন সমাধান সম্ভব, সমাধান অবশ্যই সম্ভব। সেই সমাধানটার মধ্যে কি উভয় পক্ষকে ছাড় দেওয়া উচিত এবং উভয় পক্ষকে ছাড় দিয়ে একটা জায়গায় পৌঁছানো উচিত। এখানে বলবো না যে কোনো পক্ষই যে সঠিক কাজটা করতেছে, এটাও আমার মনে হয় না। তো উভয় পক্ষ যদি এক হয় এবং কমিউনিটিকে তারা যদি বলেন যে এই সমস্যাগুলোর কারণে আমাদের কিছু ডিসিশন নিতে বাধ্য, আমরা পারতেছি না। যেমন আপনাকে একটা বড় এক্সাম্পল দেবো, আজকে 7ই মার্চে কোন একজন বঙ্গবন্ধুকে বলেছিলেন যে আজকে আপনাকে স্বাধীনতার ঘোষণা দিতে হবে। আর উনি তখন ওই ভদ্রলোককে বলেছিলেন, যুবকটাকে, যে তোমরা তোমাদের কাজ করো, জনগণের কাজ করতে দাও, নেতৃত্ব আমি দেবো। তো এই কেন কথা বলছেন, একজন নেতা কিন্তু অনেক দিক বিবেচনা করে তাকে ডিসিশন দিতে হয়। তো এই ক্ষেত্রে যারা কমিউনিটির যে আইএমএলডির যারা পদবিতে আছেন, তাদেরও কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা করতে হচ্ছে। আর যারা চাচ্ছেন, অবশ্যই এটা জনগণের দাবি, তারাও কিন্তু বেঠিক না, তারাও সঠিক। তো এই ক্ষেত্রে আমার যেটা ধারণা বা আমার যেটা মনের একটা আবেগ থেকে আমি বলতে হচ্ছে, আমার মনে হয় উভয় পক্ষকে খুবই নমনীয় এখানে থাকতে হবে। এটা একটা ইসের জায়গা, খুব দুর্বল একটা জায়গা, এই শহীদ মিনার খুব দুর্বল একটা জায়গা। ধন্যবাদ মহসিন ভাই, আমি আপনার কাছে আবার আসবো। আমি এই পর্যায়ে ব্যারিস্টার তোফাজ্জল হক সাহেবকে আমি অনুরোধ করব, আমি আপনার কাছে স্পেসিফিক জানতে চাই যে বাংলাদেশ থেকে ব্যাংক থেকে মানে সহসাই খুব ইজিতে মানে আমলা ধরেন, রাজনীতিবিদ বা আরো প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, ইভেন সাংবাদিক সহ, তারা ব্যাংক থেকে টাকা উজাড় করে বিভিন্ন দেশে তারা অর্থ পাচার করতেছে। এর আইনগত কি, আপনি কায়নাতে যারা অর্থটা আনতেছে বা কায়নাতে যারা, আমরা যেহেতু কায়নাতে বাস করি, এর আইনগত দিক আপনি কি মনে করেন, এটা কিভাবে রোধ করা যায়? ধন্যবাদ মামুন ভাই। আপনার এই কোশ্চেনটা আলোচনা করতে গেলে বা উত্তর দিতে গেলে আমাদের অনেক সময়ের ব্যাপার। আর প্রথমত আমি এই প্রশ্নটার আগে আপনার যে এই টপিকসটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে একটু ওপিনিয়ন দিতে চাই। কারণ আপনার টপিকসটা দেখলাম লুট হয়ে যাচ্ছে বাংলাদেশ, লুটেরা ঠেকাও। তো এই বিষয়টি টপিকসটা এইটা না হয়ে মনে হতে পারতো যে লুটেরা ঠেকাও প্রসঙ্গ বাংলাদেশ, তার মানে হলো লুটেরা ঠেকাও প্রসঙ্গ বাংলাদেশ। এটা হলে মনে হয় আমাদের ইমপ্রেশনটা একটু ভালো হতো। কারণ সরাসরি একটু কেন যেন মনে হচ্ছে ইনসাল্টিং টাইপের। আমাদের যে মাতৃভূমি, এই মাতৃভূমিকে নিয়ে একটা টপিক আর করতে গেলে একটু সেন্সিটিভলি আমাদেরকে মনে হয় পিক করা দরকার। এবং আমিও এই টপিকটাকে কিন্তু দ্বিমত পোষণ করে আমি আলোচনাটা শুরু করব, আদারওয়াইজ নিবেন না, সরি ফর দ্যাট। আর যে প্রশ্নটি করলেন সেটি হলো যে হালিম ভাই অলরেডি যে বিষয়টি মেনশন করলেন, আমি কিন্তু কখনোই ওয়েস্টার্ন ডেমোক্রেটিক যে প্রসেস, তারপরে আপনার যে স্ক্যান্ডিনেভিয়ান ডেমোক্রেটিক কান্ট্রি গুলোর যে প্রসেস গুলো এবং আমাদের মতো এখানে নর্থ আমেরিকান ডেমোক্রেটিক যে বিউটি গুলো এবং রুল অফ ল এর যে বিউটি গুলো, এই বিষয়গুলো কিন্তু আমি ওইভাবে গুলিয়ে বা মিক্স করে ওইভাবে আমি দেখি না, নানান কারণে। কারণ বাংলাদেশের বয়স
খুব বেশি কিন্তু না, এটা নবীন রাষ্ট্র, 50 বছর। আর অন্যান্য কান্ট্রিতে যেখানে গণতান্ত্রিক শাসন আপনি দেখতে পারবেন, সেটা কিন্তু শত শত বছরের কিন্তু একটা বিষয় থেকে যায়। এবং পপুলেশন ফর এক্সাম্পল, তারপরে আমাদের ইতিহাস, ঐতিহ্য, তারপরে স্বাধীনতার প্রতি যে কমিটমেন্ট, তারপরে আন্দোলন, এই বিষয়গুলো নানান ভাবে কিন্তু, ভাষা ফর এক্সাম্পল, ভৌগোলিক বৈচিত্র্য, অনেক বিষয়গুলো কিন্তু এখানে ফ্যাক্টর। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি যদি বলি আইনের ছাত্র হিসাবে এবং প্র্যাকটিসিং লয়ার হিসাবে, আমি বাংলাদেশের পার্সপেক্টিভ এবং ক্যানাডিয়ান পার্সপেক্টিভ লিগ্যাল সিস্টেম এবং সাবস্টেন্টিভ ল ফর এক্সাম্পল এবং প্রসিজারাল ল গুলো যেগুলো যতটুকু বুঝি, সেটি হলো আমাদের সুবিধা হলো আমরা বাংলাদেশের যে আইনগুলো আপনার সাবস্টেন্টিভ ল আমরা যেটা বলি এবং প্রসিজারাল ল যেটা বলি, আর এখানে কানাডাতে সাবস্টেন্টিভ ল এবং প্রসিজারাল ল, আমরা এই বিষয়টি যদি আমরা কম্পেয়ার করি, আমি বলবো যে বাংলাদেশ কিন্তু সাউথ এশিয়ান কান্ট্রির মধ্যে আমরা গর্ব করে বলতে পারি যে অনেক ইফেক্টিভ ল, এবং ইন টার্মস অফ হিউম্যান রাইটস বলেন, ইন টার্মস অফ মানি লন্ডারিং বলেন, এই বিষয়গুলো কিন্তু অনেক ডেভেলপ। কিন্তু ডেভেলপ হলে কি হবে, সমৃদ্ধশালী হলে কি হবে, তা কিন্তু ওইভাবে এনফোর্সমেন্ট নাই, অথবা আমি বলি ওই তুখোর যে আপনার যে গার্ডস লাগে এনফোর্স করতে, সেই বিষয়গুলো কিন্তু অভাব পরিলক্ষিত হয়। আপনি যদি দেখেন 2004 সালে এন্টি করাপশন যে একটা আপনি দেখবেন, সেখানে কিন্তু যে ধারাগুলো দেখবেন, এটা একটা চমৎকার আইন। এখানে সাবস্টেন্টিভ ল এবং প্রসিজারাল ল গুলো খুব সুন্দরভাবে সন্নিবেশিত করা আছে এবং আলাদাভাবে কমিশন গঠন করা আছে। তার ফরম্যাট গুলো কিন্তু খুবই চমৎকার। এই দেশের কিন্তু ফেয়ার কমিটি ফর এক্সাম্পল অথবা অম্বুডসম্যান যে ডিপার্টমেন্ট, তার সাথে কিন্তু অনেক মিল পাওয়া যায়। আর বাংলাদেশের ক্ষেত্রে আমরা যে টার্মটি আপনি ইউজ করেন, অথবা রাজনৈতিক ভাবে অথবা সামাজিক ভাবে জনতার আদালত যে টার্মটা ইউজ করে আমি বলি, সেটা হলো লুট অথবা লুটেরা। এই লুট বা লুটেরা এই শব্দটি বা এই টার্মটি কিন্তু ক্রিমিনাল ল অথবা পিনাল কোডে বাংলাদেশে ফর এক্সাম্পল 2012 সালে আপনি যদি দেখেন মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট, সেখানেও কিন্তু আপনি এই লুট অথবা লুটেরা এই টার্মটি কিন্তু ইউজ করা হয় না। রেদার যে টার্মটি আমরা দেখতে পাই সেটি হলো মানি লন্ডারিং, এবং এখানে প্রেডিকেট অফেন্স, এই বিষয়গুলো আমরা দেখতে পাই। তো সেখানে মানি লন্ডারিং বলতে যে ডেফিনেশনটা আমরা দেখি, সেটা মূলত বলা হচ্ছে যে প্রেডিকেট অফেন্সের মাধ্যমে যেই টাকাগুলো আমরা ফর এক্সাম্পল ব্রাইভারির মাধ্যমে, মানে ঘুষের মাধ্যমে অথবা আত্মসাতের মাধ্যমে অথবা ফ্রডের মাধ্যমে অথবা পাচার করার স্বার্থে অথবা এই ইন্টারন্যাশনাল টেরোরিজমকে হেল্প করার জন্য অথবা অবৈধ উদ্দেশ্যে অসৎ উদ্দেশ্যে টাকা পাচার অথবা সম্পত্তি পাচার করার স্বার্থে যে অপরাধ কর্মগুলো করা হবে, সেগুলো মানি লন্ডারিং বলে আমরা ডিফাইন করব। এবং সঙ্গে সঙ্গে এই বিষয়গুলোর উদ্দেশ্য হবে হলো দেশকে ঠকানো, সঙ্গে সঙ্গে যে দেশে টাকাটা পাচার হচ্ছে সেই দেশেও কিন্তু সেই দেশকেও ঠকানো। তার মানে হলো ডার্টি মানি আমরা যেটা বলি, অথবা কালো অর্থ, এবং এই অর্থ উৎস হবে ডার্টি প্রসেস, এবং এই ডার্টি প্রসেসে আপনার সংগৃহীত বা অর্জিত অর্থ আমরা একটা প্রক্রিয়ার মাধ্যমে এটাকে একটা ডিস্টিল প্রক্রিয়ায় একটা ক্লিন করার একটা প্রবণতা যদি আমরা উদ্যোগ নিই, তাহলে কিন্তু আমরা এটাকে মানি লন্ডারিং এর মধ্যে ফেলতে পারি। মানে মোটা কথা দাগে সেই কথা আমি বলবো। পরবর্তীতে আমরা যদি দেখি যে ইন্টারন্যাশনাল কমিউনিটিতে মানি লন্ডারিং ঠেকানোর জন্য যখন উদ্যোগ নেওয়া হয়, তখন কিন্তু এটা একটা ইন্টারন্যাশনাল শেপ আমাদের আসে। আপনি যদি দেখেন ইউনাইটেড নেশনস বিভিন্ন কনভেনশনে তারা কিন্তু হাতে নিয়েছে, এবং ফর এক্সাম্পল আমাদের এই কানাডাও কিন্তু একটা ভালো কিন্তু আইন এখানে ডেভেলপ করছে 2000, সেখানে আমরা ক্রিমিনাল প্রসিড অফ ক্রাইম, মানি লন্ডারিং অ্যাক্ট এবং টেরোরিস্ট ফাইন্যান্স অ্যাক্ট, এই টাইপের একটা আইন। এখানেও কিন্তু আমাদের দেশের যে মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট, এটার সাথে কম্পেয়ার করে আমি দেখি আমাদের দেশের আইনটি অনেক কিন্তু স্মার্ট এবং অনেক ইফেক্টিভ, এবং সেখানে কিন্তু স্পেশাল আদালত ব্যবস্থারও কিন্তু কথা বলা আছে।
এবং পানিশমেন্ট যদি দেখেন, সর্বোচ্চ পানিশমেন্ট কিন্তু 4 ইয়ার্স থেকে আপনার 12 ইয়ার্স পর্যন্ত হতে পারে, এবং মনিটারি যে পানিশমেন্ট সেই পেনাল্টি কিন্তু অনেক বড়। তো এই বিষয়গুলো থাকা সত্ত্বেও আলিম ভাই যেটি বললেন সেটি হলো আইনের শাসনের যদি আপনার অনুপস্থিতি থাকে, ডেমোক্রেটিক প্রসেসের যদি অনুপস্থিতি থাকে এবং প্রয়োগ যদি আপনি ঠিকভাবে না করতে পারেন, তাহলে কোনো আইন দিয়ে কিন্তু কাজ হবে না। কিন্তু বাংলাদেশের যে সমস্যা হচ্ছে, আইনের শাসন আমরা আসলে বুঝি না। আইনের শাসন বলতে হয় হাসিনার শাসন বুঝি, আইনের শাসন বলতে বুঝি হয় খালেদার শাসন, অথবা আইনের শাসন বলতে বুঝি আমার শাসন। তার মানে হলো আইনের শাসনকে কি, এই বিষয়গুলো কিন্তু আমরা আইনের শাসন বুঝতে গেলে অবশ্যই গণতান্ত্রিক শাসন বুঝতে হবে। আইনের শাসন বুঝতে হলে অবশ্যই ট্রান্সপারেন্সি সম্পর্কে থাকতে হবে। আইনের শাসন বুঝতে গেলে অবশ্যই বুঝতে হবে। ধন্যবাদ। আমরা আসবো আপনার কাছে আবার। কিন্তু আপনি আইনের শাসনও বুঝবেন না, প্রয়োগও করতে পারবেন না, এবং মানি লন্ডারিং কেন অন্য কোনো বিষয়গুলো কিন্তু আপনি ঠেকাতে পারবেন না। ধন্যবাদ ব্যারিস্টার তোফাজ্জল হক, খুব সুন্দর আলোচনা করলেন। আমি এই পর্যায়ে আফরোজা হুসাইনের কাছে আসব। আমি তার কাছে জানতে চাবো যে বাংলাদেশে বিভিন্ন দেশের শ্রমিক, কৃষক, শ্রমিক জনতা বিভিন্নভাবে হাড়ভাঙা পরিশ্রমের পর আমাদের এই অর্থনীতিকে দাঁড় করায়, কিন্তু সেই অর্থনীতিকে ধ্বংস করে কিছু অসুদুপায়ী ব্যবসায়ী, রাজনীতিবিদ, সচিব সহ বিভিন্ন ধরনের পেশার লোকজন অর্থ পাচার করে এই কানাডার মতো দেশে, একটা সুন্দর দেশ, এই দেশে অর্থ পাচার অভয়ারণ্য হিসাবে আখ্যায়িত করছে বিভিন্ন মহল। সো আপনি যেহেতু মেইন স্ট্রিমে রাজনীতিতে আছেন বা আপনার দল এখন বর্তমানে ক্ষমতায়, তো এটাকে কিভাবে রোধ করা যায়? আপনার কোনো এই ধরনের কোনো পলিসি মেক আপনারা করবেন কিনা? ধন্যবাদ মামুন ভাই, আপনার প্রশ্নটা খুব সুন্দর। কি করা যায়, কানাডা থেকে আমরা কি করতে পারি? প্রথম যেটা আমাদের করতে হবে, এই যে লুটেরা বাংলাদেশকে লুট করে নিয়ে যাচ্ছে, এই জিনিসটা মানে আই ফিল সো এম্বারেস যে কানাডার মতো দেশে থেকে আমাদেরকে প্রোটেস্ট করতে হচ্ছে বাংলাদেশি কমিউনিটিকে, বাংলাদেশি কেউ যারা বাংলাদেশ থেকে অনেক টাকা নিয়ে আসছেন। আমাদের কোনো প্রুফ নেই তারা কি করেছেন, আমরা শুধু জানি যে এরকম একটা ব্যাপার হচ্ছে। এবং যেটা আমি বলবো আপনার প্রশ্নের উত্তরে, আমরা কি করতে পারি, প্রথম কথা হলো গিয়ে আমাদেরকে অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে। প্রথম কথা, কোনো গভর্নমেন্ট ডাজ নট ডু এনিথিং ইফ দ্য পিপল ডাজন্ট স্ট্যান্ড আপ। অ্যান্ড পিপল হিসাবে আমরা কি করতে পারি, আমাদের যেটা অ্যাকাউন্টেবিলিটি আমাদের নিতে হবে। এখানে আমি একটু দ্বিমত হব আপনাদের এই মহসিন সাহেবের সাথে, যেটা নাকি উনি বলছিলেন যে দুই পক্ষকে ছাড় দিতে হবে। মোর দেন এনিথিং ছাড় দেওয়ার কিছু নাই, কিন্তু এখানে পিপল আর ডিমান্ডিং ফর ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সিটাকে আনিন সামনে, রাইট? অ্যান্ড লুক এট উই চ্যারিটি, যেটা আমরা সবাই জানি। উই চ্যারিটি, কানাডার উই চ্যারিটি কি হলো? জাস্টিন ট্রুডো যে অ্যামাউন্টটা এই উই চ্যারিটি ফাউন্ডেশনে জাস্ট একটা রেসপন্সিবিলিটি দিয়েছিল, ওদেরকেও দেয়নি। কিন্তু তার ফ্যামিলি, তার মা, তার ওয়াইফ, তার ভাই, তারা কিন্তু দে আর নট নো বডি, দে আর সামবডি, দে আর ফ্যামিলি অফ পিয়ার ট্রুডো অ্যান্ড হি ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার। এবং কেউ তো তাদেরকে ছাড় দেয়নি। তো আমি এখানে বলবো সিআর দাত্তা does not matter. What matters is people. We must stand together. এবং we must show them the way that we demand resignation of C.R. Datta, because she has failed to protect people, protect Bangladesh, protect the people who live every day hand to mouth. We cannot get through this without demanding the resignation of the chair first. And no question, these other people, whoever involved with the MDLA board of directors, shame on them, because number one was তাদের উচিত ছিল questionable people কে ask to resign. There is no such thing that they have to hold on to them. No such thing. এবং আপনি যদি 10,000, 20,000, 50,000, $1,00,000 whatever আপনি দেন, no such thing can hold you the honor to be part of this special শহীদ মিনার. No such thing is there. So আমরা যদি রুখে না দাঁড়াই, বাংলাদেশি এই এভরিডে পিপল
যারা দিন আনে দিন খাচ্ছে, যারা বাংলাদেশকে গড়ার জন্য গ্রাসরুটে কাজ করছে, তাদের জন্য যদি আমরা দাঁড়াতে না পারি, কানাডাতে থেকে যদি আমরা যে এত প্রিভিলেজ পাচ্ছি, ইটস এ গ্রেট সোসাইটিতে থেকে আমরা যে প্রিভিলেজটা পাচ্ছি, আমরা যদি স্পিক আউট করতে না পারি অ্যাজ ক্যানেডিয়ান, তাহলে কে করবে? ইট ইজ আওয়ার ডিউটি টু স্ট্যান্ড আপ অ্যান্ড ফেস ইট টুগেদার, দ্যাট উই জাস্ট ক্যান্ট সিট ডাউন অ্যান্ড ডু নাথিং। সো আমি সবাইকে বলবো, রুখে দাঁড়ান এবং জয়েন করেন এই মুভমেন্টে এবং সাহায্য করেন। যেভাবে আমরা এই দেশটাকে, কানাডা, উই কুড বি প্রাউড অফ কানাডা দ্যাট উই হ্যাভ অলসো প্রোটেক্টেড বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণকে বাই স্ট্যান্ডিং আপ। ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ, খুব সুন্দর সাবলীল ভাষায় এবং অরিজিনাল যে প্রবলেমটা তিনি তুলে ধরলেন এবং তিনি পদত্যাগও চাইলেন চেয়ারপারসন। এই ধরনের দুঃসাহস আমি এই কমিউনিটিতে এখনো পর্যন্ত কাউকে দেখিনি। ধন্যবাদ আফরোজা হোসেন আপনাকে। আমি এই পর্যায়ে অনুরোধ জানাবো আব্দুল হালিম মিয়া। আমি আব্দুল হালিম মিয়ার কাছে স্পেসিফিক জানতে চাবো এবং স্পেসিফিক আমি অনুরোধ করবো উত্তর দেওয়ার জন্য। নবদ্বীপ নিউজ একটি হেডলাইন করেছে এই শুক্রবারের মানে পত্রিকায় যে টরন্টো ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া এবং অনলাইন পোর্টাল ব্যর্থ। বর্তমানে যে সিচুয়েশন, এটাতে মেন ভূমিকা থাকার কথা ছিল এই বাংলা পত্রিকা এবং এই প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া, কিন্তু কি কারণে এটার ভূমিকা রাখতে পারে? আপনি একটা বাংলা স্কুলের প্রতিষ্ঠা লগ্নের সাথে জড়িত। নবদ্বীপ নিউজ আপনি জানেন এই বাংলা ভাষা প্রচলন এবং বাংলা স্কুলকে প্রচলন করার জন্য সেমিনার সহ বিভিন্ন অনুষ্ঠান করেছে এবং আমাদের মতো মিডিয়াকে পাশ কাটিয়ে ব্যক্তি বিশেষ এই লুটেরা বিরোধী আন্দোলন করতেছে এবং তাদের স্বার্থে, আমি মনে করব তাদের মিডিয়ার স্বার্থে আমাদেরকে দূরে সরিয়ে রেখেছে এবং আমাদেরকে যদি মিডিয়া, প্রিন্ট মিডিয়া সহ অনলাইন পোর্টালগুলো যারা আছে তাদেরকে যদি সম্পৃক্ত করা হতো, আমি মনে করি আন্দোলনটা আরো জোরদার হতো। এই বিষয়ে আপনি যদি স্পেসিফিক ভাবে বলেন। জি ধন্যবাদ। আমি আপনার এই প্রসঙ্গটা খুবই সময় উপযোগী, এই প্রশ্নে আসবো, তবে তার আগে আমি যদি একটু পিছন ফিরে যাই, ব্যারিস্টার তোফাজ্জল যে কথাটি বলেছেন, আমি সেই প্রসঙ্গে জাস্ট দুটো বিষয় হাইলাইট করতে চাই। একটি হচ্ছে যে আমার মতে, এবং আমার মনে হয় আপনারা অনেকেই একমত হবেন, যে আসলে গণতন্ত্র বলতে কোনো ওয়েস্টার্ন বা ইস্টার্ন বলে কিছু নাই। গণতন্ত্র একটি, সেখানে জনগণ ভোট দিবে, জনগণের বাক স্বাধীনতা থাকবে, মানবাধিকার থাকবে, আইনের শাসন থাকবে, ট্রান্সপারেন্সি থাকবে, যেটা আফরোজা আপা বললেন, অ্যাকাউন্টেবিলিটি থাকবে, ইত্যাদি ইত্যাদি। সেখানে আমেরিকাও যা, বাংলাদেশেও তাই। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যদিও আমাদের দেশ স্বাধীন হয়েছে 1971 সালে 16ই ডিসেম্বর, কিন্তু আমরা যখন বক্তৃতা দেই আমরা কিন্তু ওই পর্যন্ত থেমে থাকি না। আমরা বলি 1900 অমুক সালে এই করেছি, 1900 তমুক সালে এই করেছি, আমাদের হাজার বছরের ইতিহাস রয়েছে, আমাদের এই ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্য রয়েছে। তো আমরা কিন্তু জাস্ট 50 বছরের শিশু নই আসলে। আমরা বা 50 বছরও যদি ধরি, তাও কিন্তু এখন আর শিশু বা তরুণ নয়, সেটাও কিন্তু প্রৌঢ়ের দিকে যাচ্ছে। তো সেই দিক থেকে বলতে গেলে, যেটা আমি আগেই বলেছি, যেমন আপনারা জানেন যে আপনারা বলেছেন যে আমি জনপ্রতিনিধি ছিলাম 1990 সালে, তখন আমার বয়স ছিল মাত্র 25-26 বছর বয়স। তখন কিন্তু আমি যেদিন বিজয় হয়েছিলাম, আমি সেদিন রাতেই ঘোষণা করেছিলাম যে আমি অন্য কোথায় কি হয় আই ডোন্ট কেয়ার, আমার এলাকায় আমি কোনো দুর্নীতি নিজে করব না এবং অন্য কাউকে করতে দিব না। তো এই যে আপনার বোধটা, আজকে সেই বোধটা আমার 26 বছর বয়সে ছিল। এখন অনেকের 52 বছর বয়সে যদি বোধ না হয়, নাও হইতেই পারে, তাহলে সেটাকে বোধটা উদয় করানোর জন্য প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা হচ্ছে আইনের শাসন। সেই আইনের শাসন কি কোনো ব্যক্তির উপরে নির্ভর করবে? নো। ব্যক্তির উপরে যদি নির্ভর করে, তাহলে ব্যারিস্টার তোফাজ্জল হোসেন পরে যে কথাটি বললেন, ওই কিছু কিছু ব্যক্তি পরিবর্তন হবে এবং তাদের শাসন প্রতিষ্ঠিত হবে, কোনো আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না। যেমন আমি একটি উদাহরণ দিই, সেটি হচ্ছে দেখুন যে এই যে জো বাইডেন বিপুল ভোটে নির্বাচিত হলেন, তারপরে সে এখন মন্ত্রী, তাদের ওখানে যেটা সেক্রেটারি বলে, সেক্রেটারি নিয়োগ দিচ্ছেন, আমাদের ভাষায় মন্ত্রী নিয়োগ দিচ্ছেন। মন্ত্রী শুধু নয়, মহাপরিচালক, এমডি, বিভিন্ন পদে নিয়োগ দিচ্ছেন। প্রত্যেকটা নিয়োগ কিন্তু তিনি এককভাবে দিতে পারছেন না। আমাদের দেশে যেমন ব্যারিস্টার তোফাজ্জল বললেন অনেক আইন আছে, এই আছে, সে আছে, তাতে উনি নিজেই চমৎকার ভাবে উত্তর দিয়েছেন যে সো হোয়াট, থাকলে তো হবে না, সেগুলোর তো প্রয়োগ নাই। কিন্তু প্রয়োগ হতে হলেও সেটার একটা ইনস্টিটিউশনাল ওয়েতে আপনাকে সেটাকে প্রয়োগ করতে বাধ্য করতে হবে। যেন কোনো একটা সরকার পরিবর্তন হবে আর সরকারের সাথে সাথে বাকি সবকিছু ধুয়ে মুছে যাবে, আবার নতুন সরকার আবার নতুন ভাবে শুরু করবে। এইটা কোনো প্রাতিষ্ঠানিক গণতন্ত্র না, এটা কোনো প্রাতিষ্ঠানিক আইনের শাসন না। এটা হতে হবে প্রতিষ্ঠানের উপর। ব্যক্তি চলে যাবে, ট্রাম্প চলে গেছে, সো হোয়াট, তাতে জো বাইডেনকে কিন্তু সবকিছু করতে তারা দিতে বাধ্য হয়েছে। দেখুন, সর্বশেষ
আমি একটি পোস্ট দিয়েছি কয়েকদিন আগে, যে একজন ভদ্র মহিলা, সম্ভবত নিনা টেন্ডন ওনার নাম, আমি নামটা ভুলে গেছি, উনি বাজেট বিভাগের মহাপরিচালক করার জন্য তার প্রস্তাব এনেছিলেন জো বাইডেন। পারেননি। কেন পারেননি? তিনি কি করেছিলেন, তিনি ফেসবুকে কিছু পোস্ট করেছিলেন, সেই পোস্টগুলো উনি মুছে ফেলেছেন। এই যে মুছে ফেলেছেন, কেন মুছলেন? তার মানে কি, যখন একজনকে নিয়োগ দেওয়া হয় সেখানে কিন্তু সার্বিকভাবে তার সমস্ত কিছু খুঁটিয়ে দেখা হয়। কয়েকদিন আগে আফরোজা আপার সাথে আমার কথা হচ্ছিল, আফরোজা আপা বলছিলেন যখন আপনি একজন লিবারেল পার্টির এইরকম একজন ক্যান্ডিডেট হবেন, আপনার কিন্তু সার্বিকভাবে আপনার একদম সারা জনমের কুণ্ডলী কিন্তু বের করে নিয়ে আসবে। এটা এরকম না যে বাংলাদেশের মতো জনপ্রতিনিধি না, আপনার কারণে একটা লিবারেল টোটাল পার্টিটা ডিস্ট্রয় হয়ে যেতে পারে। আপনার অপোজিশন যারা রয়েছে তারা কিন্তু বসে থাকবে না, আপনার একেবারে জনম কুণ্ডলী বের করে নিয়ে আসবে, এনে কখন কোথায় কবে কি করছেন আপনি, কোথায় গন্ধ ছড়িয়েছেন, কোথায় সুগন্ধি ছড়িয়েছেন, সবকিছু বের করে নিয়ে আসবে। এবং সেগুলোকে কাউন্ট করা হয়, জনমতকে কাউন্ট করা হয়। এবং দেখুন, এই যে ভদ্র মহিলার কথা বললাম, জো বাইডেন তাকে নিয়োগ দিতে পারে নাই, যেহেতু সিনেটে অনুমোদন হয়নি। সিনেট, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, আপনার প্রেসিডেন্ট, প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রেসিডেন্ট কিন্তু জো বাইডেন ব্যক্তি নয়, একটা প্রতিষ্ঠান। তো প্রত্যেকে কিন্তু একে অপরের মুখাপেক্ষী, অর্থাৎ একজন আরেকজনকে অ্যাপ্রুভ না করলে তিনি কাজ করতে পারবেন না। এই যে $1 ট্রিলিয়ন যে কালকে সম্ভবত অনেক কষ্টে উনি এই প্যাকেজটা অনুমোদন করিয়েছেন, এখনো সম্পূর্ণ পারেনি, আবার হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ফিরে গেছে। তো এই যে বারবার যাচ্ছে, এবং সেখানে প্রত্যেকটা এমপি, সংসদ সদস্যরা তারা কিন্তু প্রাণ খুলে কথা বলতে পারতেছেন, তারা পক্ষেও দিতে পারতেছেন ভোট, আবার বিপক্ষেও দিতে পারতেছেন। যদি কোনো কারণে বিপক্ষে দেয়, প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতা নাই সেটাকে পাশ করানোর জন্য। সেই জন্যই বলছি যে গণতন্ত্র কোনো ব্যক্তির উপরে নির্ভর করে না। সর্বশেষ যে প্রশ্নটি আপনি করলেন, আমি খুবই সংক্ষেপে সেটি বলি, যে আমি আপনার সাথে একমত যে এখানকার যে প্রিন্ট মিডিয়া, যে ইলেকট্রনিক মিডিয়া রয়েছে, তাদের আরো বেশি ভূমিকা রাখা উচিত ছিল। আফরোজা যেটি বললেন, নামটি ভুল বলেছেন চেয়ারপারসনের, বাট উনি, আমি জানি যে উনি কার কথা বলেছেন। তো এই যে ট্রান্সপারেন্সির যে বিষয়টা, এখানে ওঠার সাথে সাথে, অভিযোগ ওঠার সাথে সাথেই তো আমরা বলি যে ও না, তো প্রমাণ তো নাই। এখন অনেকেই বলছে ও বাংলাদেশের পত্রিকায় বের হয়েছে, সো হোয়াট, সেটা তো, তাতে তো প্রমাণ হয় নাই। নো, আপনি কানাডায় থাকেন, আপনি, দুঃখজনক বিষয় কি জানেন, কানাডায় থাকি আমরা, আইনের শাসনের দেশে থাকি, কিন্তু আমরা আমাদের ডাবল স্ট্যান্ডার্ড আমরা শো করি। আমরা যখন যেমন তখন তেমন হাই হোসেন হাই হোসেন, আমাদের ক্যারেক্টার হচ্ছে যে মুখে শেখ ফরিদ বগলে ইট, অর্থাৎ আমরা কানাডার ক্ষেত্রে এক ধরনের নিয়ম চিন্তা করি, বাংলাদেশের ক্ষেত্রে আর এক ধরনের। দেখুন, এখানে আপনার বিরুদ্ধে অভিযোগ উঠলে আপনি সরে যাবেন, আপনি সরে যাবেন। কেন সরে যাবেন? আপনার ইনভেস্টিগেশন যাতে, তদন্তটা যাতে হতে পারে নিরপেক্ষভাবে, স্বচ্ছভাবে, সেই জন্য আপনি সরে যাবেন। অভিযোগ তারপরে প্রমাণ হবে। আপনি একজন ইমিগ্রেশন মিনিস্টার এখানে ছিলেন অনেকদিন আগে, 2004 বা 5 সালের দিকে, আপনি, তার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছিল যে ওই ইন্ডিয়ার এক ব্যবসায়ীকে সে বলেছিলেন, প্রমিস করেছিলেন যে আমি যদি নির্বাচিত হই তোমাকে আমি তোমার ইমিগ্রেশন দিয়ে দেবো। উনি অভিযোগ করেছিলেন, ঘটনা সত্য মিথ্যা সেটা পরের কথা, কিন্তু উনি ওই ব্যবসায়ী অভিযোগ করেছিলেন, পরে তাকে ডিপোর্টের মুখোমুখি হয়েছিল, এবং সেই সময় তিনি মুখ খুলেছিলেন যে উনি তো আমাকে এই কথা আশ্বাস দিয়েছিলেন কিন্তু আমাকে ইমিগ্রেশন দেননি। তখন ওই মন্ত্রী পদত্যাগ করেছিলেন, প্রমাণ হওয়ার আগেই পদত্যাগ করেছেন। এই যে প্রমাণ হওয়ার আগেই, তারপরে উনি বলছেন তারপরে যদি প্রমাণ হবে, তদন্ত হবে, তারপর ফিরে আসবেন, এইটাই। কিন্তু আমাদের এখানে সেগুলো আমরা দেখতে পাচ্ছি না। আমি আশা করি যে আমি নিজেও একটা মিডিয়ার সাথে জড়িত, কিন্তু সার্বিকভাবে নই, তারপরেও যতটুকু জড়িত আছি, আমিও সেই দায় স্বীকার করি যে আমাদের সবারই সম্মিলিতভাবে উচিত যে কিসে ভালো, কোনটা খারাপ, কোনটা মন্দ, কানাডার অভিজ্ঞতার ভিত্তিতে আমাদের সেগুলো বিচার করা উচিত। ওকে, ধন্যবাদ আব্দুল হালিম মিয়া। আমি আরো মানে মিডিয়ার ভূমিকাটার বিষয়ে আরো আপনার কাছে জানার আছে, আমি পরবর্তীতে আসবো। আমি এই পর্যায়ে মহসিন ভুঁইয়ার কাছে যাব। আপনি শুনলেন আফরোজা হোসেন এবং আব্দুল হালিম মিয়া তারা যেভাবে বললেন যে স্বচ্ছতার সাথে, যে যখন অভিযোগ উঠে তখনই তাদের সরে যাওয়া উচিত ছিল বা উচিত, তাদের দুজন আলোচকের কথা রয়েছে। এবং আমি মনে করি কমিউনিটির বেশিরভাগ লোকই চাচ্ছে যে তারা স্বেচ্ছায় মানে চলে যায়, এবং স্বেচ্ছায় চলে গেলে এই ধরনের বিতর্কটা চলে আসতো না বা এই ধরনের এতটা হতো না। তো আপনি কি মনে করেন এই বিষয়ে? ধন্যবাদ মামুন ভাই। জি, হয়তো আফরোজা অনেক কিছুই জানেন না এখানকার, আমি এটার সঙ্গে বেশ জড়িত ডে 1 থেকে, সিন্স 2014।
ব্যাপারটা হচ্ছে এখন যারা কমিটির ভিতরে আছেন ওনারাও কিন্তু অত্যন্ত অত্যন্ত নির্ভরশীলতার সাথে চেষ্টা করতেছেন যাতে ওনারা চলে যান। আপনি কিন্তু বলতে পারবেন না যে ওনারা ট্রাই করেননি, কিন্তু আরেকটা গ্রুপ চাচ্ছে যে না, চলে যেতেই হবে। আর চলে যাবার আগেই যখন একটা আলাপ আলোচনা কনক্লুশনে আসতেছিল তখন ঘোষণা করে দিল যে এই তো চলে যাচ্ছে। এই যে আবার অ্যাকিউজড গ্রুপ বলতেছে না, আমরা তো এরকম কোনো প্রমিস করি না বা এরকম কোনো কনক্লুশন হয়নি। এই যে যে ব্যাপারগুলো মাঝে মাঝে জট পাকায় ফেলতেছে কিছু লোকজন অযথা, এবং এটার কোনো দরকার ছিল না। এটা হয়তো এতদিন সমাধান হয়েই যেত। কিছু আগ বাইরে এসে কথা বলা, এটাকে নিয়ে বেশি মাতামাতি করার জন্য এই তিক্ততাটা আসতেছে। কমিটির ভিতরে যারা আছেন সবাই A to Z, 37 জন ছিলেন, এখন হয়তো 34 জন আছে, সবাই চাচ্ছেন ওনারা চলে যান, সবাই চাচ্ছে, কেউ কিন্তু কাউকে প্রটেক্ট করতেছে না। তো এই জিনিসটা হয়তো আমাদের অনেকেই জানে না। আচ্ছা, আরেকটা জিনিস আসি যে আপনার সর্বসাকল্যে যে আসল সমস্যাটা কোথায় আমাদের, যেটা ব্যক্তিগতভাবে আমি মনে করি সমস্যাটা হচ্ছে একটা সিস্টেমেটিক প্রবলেম, যেটা সমস্যাটা তৈরি হচ্ছে বাংলাদেশ থেকে। বাংলাদেশের সমস্যাটা কি, আমাদের যে দেশের যখন অর্থমন্ত্রী ছিলেন মোহিত সাহেব, সে সংসদে দাঁড়ায় বললেন বাচ্চু একাই বেসিক ব্যাংকের 10,000 কোটি টাকা মেরে দিলেন। উনি বললেন নাজমুল একাই ফার্মার্স ব্যাংকে দেউলিয়া করে দিলেন। তারপরে আসেন আপনার আশরাফুল আলম খান, যিনি প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা, প্রেস রিলিজ কনফারেন্সের জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেও কিছুদিন আগে দেশ ছেড়ে চলে আসলেন এই কেলেঙ্কারির জন্য, যখন কেলেঙ্কারিটা শুরু হচ্ছে। তারপরে আসেন বাংলাদেশ ব্যাংকের যে ব্যাপারটা, বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরি হয়ে যাচ্ছে। তো তারপরে আসেন আপনাকে আরেকটা নিউজ দিই, এই টরন্টোতে একটি ফ্যামিলির টাকা ধরা পড়লো, যে টাকাটা চুরি হয়েছিল বাংলাদেশ ব্যাংক থেকে, এবং সেই টাকাটা এখানে এসে কোনো ক্যাসিনোর থ্রুতে এসে রয়্যাল ব্যাংকে আসছে, রয়্যাল ব্যাংক তাদেরকে ডিমার্কেটিং করে দিচ্ছে। তো আপনারা হয়তো ডিপে যাচ্ছেন না, আসলে আমাদের সমস্যাটা কিন্তু টাকা চোরের না, চুরি করতে যারা সাহায্য করতেছে, যারা এই ব্যাংকের ভান্ডারকে ওপেন করে রাখতেছে এবং ভাগ বাটোয়ারার মাধ্যমে। সমস্যাটা ওই জায়গায়, একটা দেশ আছে, দেশের নাম বাংলাদেশ, আমার গর্ব, কিন্তু যে সিস্টেমগুলো হচ্ছে, সিস্টেমগুলো খুবই নিন্দনীয়, যেখানে মন্ত্রী মিনিস্টাররা পর্যন্ত পারে না, তাহলে আমি আর আপনি এই সুদূর প্রবাসী বসে কি করতে পারি? আপনি ক্যানাডিয়ান গভর্নমেন্টকে প্রেশার দেবেন, দিতে পারেন। ক্যানাডিয়ান গভর্নমেন্ট বা আমেরিকান গভর্নমেন্ট এটা একটা নীতির উপর চলে, আমাদের দেশ সেই নীতির উপর চলে না। এইখানে হচ্ছে আমাদের সমস্যাটা। আর ওখানে যে সুযোগ পাচ্ছে সেই চুরি করতেছে, যাকে সুযোগ দেওয়া হচ্ছে সেই চুরি করতেছে। তাহলে একজন ফেরেস্তা কোথায় পাওয়া যাবে যে ফেরেস্তার মতো দেখে শুনে সবকিছু করবে, যখন শাহেদদের মতো লোকরা এসে টকশো করে গভর্নমেন্টকে প্রমোট করে? তো সেইখানে এত অনিয়ম, সেই এত অনিয়মরা আপনি কি দিয়ে রাখবেন? যারা চুরি করতেছে তারা অবশ্যই চোর, তাদেরকে ঘৃণা করি, তাদের জন্য তারা কলঙ্ক দেশের জন্য, জাতির জন্য। আমরা যারা বিদেশে আছি আমাদেরকে শুনতে হচ্ছে যে এই লোকগুলো চুরি করতেছে, চুরি করে বিদেশে টাকা পাচার করতেছে। আরেকটা সমস্যা হচ্ছে এই চোরগুলো এতই শেয়ানা যে তাদের যে টাকাগুলো বিদেশে আসতেছে, ক্যানাডিয়ান গভর্নমেন্ট কিন্তু ইচ্ছা করলে, বা আমেরিকান গভর্নমেন্ট, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ইচ্ছা করলে ট্র্যাক করতে পারতেছে না, কারণ তাদের আবার যারা এখানে, আরেকটা সমস্যা হচ্ছে, বড় সমস্যা আমাদের সমাজে, এখানে আমরা যারা আছি, ওই যখন নেতারা আসেন এখানে তাদেরকে আমরা ফুলের শুভেচ্ছা জানাই, ফুল দিয়ে বরণ করি, কিন্তু কখনো আমরা এই কোশ্চেনটা করি না, ভাই আপনি আসলেন এই দেশে, ওখানে আপনি মন্ত্রী মিনিস্টার, আপনার ছেলে মেয়ে এখানে রেখে যাচ্ছেন, কিভাবে ওরা চলবে, ওদের লেখাপড়া খরচ কে দিবে, এগুলো আমরা কখনো জিজ্ঞেস করি না। তারপরে আসেন যে সমস্যাটা, এদেরকে কিভাবে বাড়ি কিনা দেওয়া যায়, এদেরকে কিভাবে ইনভেস্ট করাই দেওয়া যায়। সমস্যাটা আমাদের সামাজিক ভাবে আমরা ওতপ্রোতভাবে সবাই আমরা দোষী আমি মনে করি, কারণ তাদেরকে তো আমরা কখনো কোশ্চেন করি না, বরঞ্চ আমরা তাদের পিছনে দৌড়াই যে নেতাগুলো এখানে আসে, যে মিনিস্টার গুলো এখানে আসে। বুঝতে পেরেছি আপনার কথা। তো আমি এ পর্যায়ে আসবো জনাব তোফাজ্জল হক সাহেবকে। আপনি আলোচনা শুনলেন, আপনি এই কমিউনিটি থেকে আপনি একটা দুঃসাহসিক কাজ করেছেন, যে আপনি মেয়র ইলেকশন করেছেন এবং আপনি চেষ্টা করেছেন আমাদের নেতৃত্ব দেবার, আমি চেষ্টা করেছেন জনপ্রতিনিধি হওয়ার এখানকার লোকাল। তো এটা আমাদের গর্বের বিষয়। কমিউনিটি যে এই অবস্থা বর্তমানে, এটাতে আপনার কি ভূমিকা? এটা সমাধানের জন্য আপনার কি ভূমিকা রাখা উচিত ছিল আপনি মনে করেন? ধন্যবাদ মামুন ভাই। আমি ব্যক্তিগতভাবে এই প্রশ্নের উত্তরটা না দিতে পারলে ভালো হতো, আমি কমফোর্ট ফিল করতাম। তো এই প্রশ্নের উত্তর কি আপনার খুব দরকার?
হ্যাঁ, খুবই দরকার, কারণ আপনারা তো নির্বাচন আসলে জনগণের কাছে যান, আমাদের কাছে আসবেন, তো আপনাদেরও তো একটা দায়িত্ব। এই কমিউনিটি যে অবস্থা বর্তমানে, এ থেকে এড়ায় চলে বা নীরব থাকলে তো হয় না। আচ্ছা, সেটা হলো যে এটা একটা কমফোর্ট জোন একটা সৃষ্টি করা যেতে পারতো। কারণ এখন লুটেরা ঠেকাও এই বিষয়গুলো, এই আন্দোলন করতে গিয়ে যারা নাকি একটু রিলাক্টেন্ট ছিল বা অবজারভেশন পিরিয়ডে ছিল, অনেক সময় তাদের সম্পর্কেও কিন্তু ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে হয়েছে না তা না। ফর এক্সাম্পল, এই বিষয়টা নিয়ে কিন্তু আমি একটু রিলাক্টেন্ট এবং অবজারভারের রোলটা প্লে করছি আর কি। তো সেই ক্ষেত্রে আমি যেটা ফলো করি সেটা হলো যে প্রথম থেকেই মনে হয় আরেকটু সতর্ক হওয়া দরকার ছিল। কারণ আমরা আসলে ওই ডিপ্লোম্যাটিক রোলটা অনেক সময় ভুলে যাই, বা একটা কথা একভাবে না বলে অন্যভাবেও কিন্তু ঘুরিয়ে বলা যায়। এই যে সেন্স অফ মডেস্টি অথবা কমন সেন্স অথবা সেলফ রেসপেক্ট অথবা রেসপেক্ট অথবা ইন্টিগ্রিটি, ডিগনিটি, তারপরে এই যে টলারেন্স, কম্প্রোমাইজ, এই বিষয়গুলো কিন্তু এই কেনেডিয়ান মোজাইকের কিন্তু এক একটা বিউটি। এই বিষয়গুলো আমরা না পারি পার্সোনাল লাইফে এক্সারসাইজ করতে, না পারি সোশ্যাল লাইফ এক্সারসাইজ করতে, না পারি কিন্তু আপনার একটু বড় পরিসরে, এটা আমরা কোথাও কিন্তু এক্সারসাইজ করতে পারি না। এটা আপনি মসজিদ বলেন, গির্জা বলেন, মন্দির বলেন, সব বিষয়ে কিন্তু একটা ঘটনা কিন্তু আপনি দেখবেন, এটা যেন একটা বাই ডিফল্ট ক্যারেক্টার, যে একটা কোনো ভালো উদ্যোগ নিবেন, তার নেপথ্যে নানা ইস্যুতে কিন্তু ঘটনাগুলো ঘটবে। তো এইটা অন্য আলোচনা, কিন্তু আইএমএলডি অথবা শহীদ মিনার কমিটির যে বিষয়গুলো, এই বিষয়ের যে তাদের পার্টিকুলারলি দুইজন ব্যক্তির যে যে বিষয়ে যে আন্দোলনটা, এই আন্দোলনটা করতে গিয়ে আরো সতর্ক হওয়া যেত কিনা, সেটা একটা আমি ফিল করি। কারণ একটা বিষয় হলো যে আমি দুই পক্ষ বা তিন পক্ষ, চার পক্ষ, এই বিষয়গুলো আমি ওইভাবে বলতে চাই না। যারা নাকি এই কমিটিতে থাকলো তারা একটু আরো কসাস হতে পারতো, অথবা যারা আন্দোলন করলো তারা একটু আরো স্মার্ট হতে পারতো। তার মানে হলো তারা আন্দোলন করতে গিয়ে দুইটি ব্যক্তি অথবা তিনটি ব্যক্তিকে যেন বেশি তীরবিদ্ধ করা শুরু করলো, এবং অনেকে মনে করতে চাইলো যে এটা মনে হয় কোনো জাতীয় ইস্যু না, এটা মনে হয় ব্যক্তিকেন্দ্রিক দুই তিনজন ব্যক্তিকে আঘাত করলেই সব হয়ে গেল। আবার দুই তিনজন ব্যক্তি মনে করলো যে আমরাই কি দায় দাবি কি আমরাই, অথবা আমরা কিভাবে দায়ী, এটা তো কেবল অভিযোগ। তো দুই পক্ষরই একটা যুক্তিতর্ক আমি দেখলাম। তো সেই ক্ষেত্রে আমি মনে করি শহীদ মিনারের মতো একটা কমিটিতে, একটা পবিত্র কমিটিতে যারা ইনভলভ হলেন, আর তারা যদি কেনেডিয়ান যে সিস্টেম অথবা কেনেডিয়ান যে কার্টিসি গুলো যদি ফিল করতেন, তাহলে আমি ভালো ফিল করতাম যে তারা যদি স্বেচ্ছায় যদি অব্যাহতি নিতেন, তাহলে মনে হয় এটা তাদের জন্য স্মার্ট একটা সিদ্ধান্ত হতো, বিব্রতকর অবস্থা আরো কম হতো। পরবর্তীতে আমি এটাও ফিল করি, যারা নাকি এই জনতার আদালত অথবা আন্দোলনগুলো শুরু করলো, এই আদালত এই আন্দোলনগুলো করতে গিয়ে যেন ডাইলুটেড না করে ফেলি, সেটাও কিন্তু আমি মনে করি যে একটা উইন উইন সিচুয়েশনের জন্য একটা গ্রহণযোগ্য একটা কমিটি করা যেতে পারতো, যে মূলত ওদের কাজই হবে একটা ফেয়ার কমিটি। ওই ফেয়ার কমিটি সিদ্ধান্ত দেবে, মানে এই সিদ্ধান্তটা মূলত যারা নাকি আইএমএলডি, এদের কাজ কিন্তু কাকে পদত্যাগ করানো, কাকে বহিষ্কার করানো, এই দায়িত্ব থেকে তাদের মুক্ত করা যেত। ফর এক্সাম্পল 5 মেম্বার কমিটি করা যেত, শুধুমাত্র এই অব্যাহতির যে বিষয়গুলো একটা গবেষণা করে, একটা আলোচনা করে, নেগোসিয়েশন করে একটা সিদ্ধান্ত দেওয়া যেত যে এই সিদ্ধান্ত আমরা এইভাবে দিব। কিন্তু ওই কমিটিতে যারা 37 জন রেসপেক্টেড সদস্য, তাদেরকে কিন্তু আমরা একটু রিলিজ দিতে পারতাম। তো এটা আমার মনে হয় যে উইন উইন সিচুয়েশনে আমরা যেতে পারি নাই, এবং কাদা সরাসরি এই বিষয়গুলো কিন্তু করতে গিয়ে আমরা কিন্তু সবাই কিন্তু কর্দমাক্ত, ঘরমাক্ত, এটা এটা আসলে খুবই অশোভনীয়, এবং এই কেনেডিয়ান সিস্টেমে কিন্তু অচল, এবং এটা কিন্তু আমাদের মান মর্যাদা বলেন বা ডিগনিটি বলেন, এটি কিন্তু এর শ্রীবৃদ্ধি ঘটছে না। কিন্তু এটি আমি মনে করি এটি হওয়া উচিত ছিল না।
কারণ সবাই আমরা আমি আপনাকে একটু থামাই। আপনারা বা আমরা এখন যে অবস্থায় আছি বা এই সিচুয়েশনটা দেখতেছি, আমাদের নেক্সট প্রজন্ম বা নেক্সট জেনারেশন তারা কি শিক্ষা নিচ্ছে আপনাদের কাছ থেকে? আপনি তো ইলেকশনের সময় আসলে নির্বাচনের জন্য ভোট চাবেন, সবার ঘরে ঘরে যাবেন। তো এই সিচুয়েশনে যদি আপনি এই সমস্যার সমাধানে যদি এগিয়ে না আসলেন, তো আগামী প্রজন্ম আপনাদেরকে কিভাবে দেখবে? সংক্ষেপে যদি আপনি একটু বলেন প্লিজ। এখন আগামী প্রজন্মের যে বিষয়গুলো কি, আমি যেটা মনে করি আগামী প্রজন্ম আমাদের থেকে অনেক স্মার্ট এবং ওরা অনেক কেনেডিয়ান আমাদের থেকে। আমরা তো আসলে আমি মনে করি যে আমরা না হতে পেরেছি বাংলাদেশি, না হতে পেরেছি কেনেডিয়ান বাংলাদেশি, না হতে পেরেছি হিন্দু, না হতে পেরেছি মুসলমান, আসলে আমরা না হতে পেরেছি মানুষ। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি মনে করি যে আমাদের যে জেনারেশন গুলো, আমাদের বাচ্চা, আমাদের মেয়ে, আমাদের ছেলে, এরা মনে হয় আমাদের মতো অনেক বিষয়গুলো যেটা নাকি ফুলিশ এবং যেগুলো ওয়েস্টিং অফ টাইম এবং যেখানে নাকি মিননেস এবং আপনার যেখানে নাকি আপনার ব্যক্তির প্রতি ব্যক্তির যে অশ্রদ্ধা এবং এই যে আপনার এটাকে আমি বলবো যে হিপোক্রেসি, এই ভণ্ডামো, এই বিষয়গুলো তারা এখান থেকে কিছুই শিখবে না। এবং তারা কিন্তু এইটুকু পার্থক্য করতে জানে যে কোনটা ভণ্ডামো, কোনটা হলো কেনেডিয়ান বিটি, তারা বিটির দিকে ধাবিত হবে। এবং আমাদের কাছ থেকে যেগুলো শেখান না, অশিক্ষা কুশিক্ষা, এগুলো তারা ফেলতে সক্ষম। তাদের শিক্ষা ব্যবস্থা এরকম। এবং তারা এখানে যে সিস্টেম গুলো, এখানকার যে গণতান্ত্রিক যে শ্রীবৃদ্ধি, এখানে যে আইনের শাসনের যে শ্রীবৃদ্ধি, এখানে যে সেলফ রেসপেক্টের শ্রীবৃদ্ধি, এখানে যে আপনার ট্রান্সপারেন্সির শ্রীবৃদ্ধি, গুড গভর্নেন্সের শ্রীবৃদ্ধি এবং গণতান্ত্রিক যে মানসিকতা, এই বিষয়গুলো তারা কিন্তু, এবং প্রাইভেসি, রেসপেক্ট অফ প্রাইভেসি, এর সবকিছু কিন্তু তারা পজিটিভ গুলোই নেবে। আমাদের কাছ থেকে অশিক্ষা গুলো তারা কিন্তু ঝেড়েই ফেলবে এবং কখন তারা স্মার্টলি আমাদেরকে বাদ দিতে হবে সেটা জানে। এবং যদি কোনো কিছু নেয়ার থাকে তারা নেবে। থ্যাংক ইউ, খুব সুন্দর উপস্থাপন করলেন। আমি এবার আসবো আফরোজা হোসেন কাছে। আপনি লিবারেল থেকে গত নির্বাচন করেছেন, এবারও নির্বাচন করে আমরা আশা করছি আপনি নির্বাচিত হন, আমাদের গর্ব। সো আপনি কি এমন কোন উদ্যোগ নিতে পারেন যে এই কমিউনিটি ঐক্যবদ্ধ করার বা এই কমিউনিটিকে আরো এগিয়ে নেওয়ার জন্য, আমাদের বাংলাদেশের কালচারটা যাতে আমরা তুলে ধরতে পারি, যেমন সবাই যাতে একটা দৃষ্টান্ত থাকে যে বাংলাদেশি এরা একটা সুন্দর কালচারের মধ্যে আছে, এবং এর জন্য আপনি কি আগিয়ে আসতে পারেন? আপনি যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের নেতৃত্ব দুর্বলতার কারণে হয়তো আজকে এই হযবরল অবস্থা। যদি নেতৃত্ব সঠিক থাকতো, এটা আমি সজ্ঞানে বলতে চাই এবং আমি নিজে দায়িত্ব নিয়ে বলতে চাই, যদি নেতৃত্ব ঠিক থাকতো এই ধরনের হযবরলের সৃষ্টি হইতো না। তাদের কোনো মুখপাত্র নাই, তাদের সঠিক কোনো উত্তর নাই, বিভিন্ন জন বিভিন্নভাবে সামাজিক যোগাযোগের মধ্যে লিখে যাচ্ছে যার মতো করে, তাদের কোনো ভাষ্য নাই। কেউ শোডাউন করছে, কেউ নিজের টিভিতে নিয়ে সাফাই গাওয়ার চেষ্টা করছে, সাফাই না গিয়ে তাদেরকে আবার অনেক অপমান লাঞ্ছিত করছে, বিভিন্ন কাহিনী। তো আপনি একজন আমাদের গর্ব, আপনি এই কমিউনিটিকে কিভাবে এক সূত্রে গাঁথতে কোনো ধরনের পরিকল্পনা আছে কিনা, বা বাংলাদেশে কিভাবে তুলে ধরা যায়? ধন্যবাদ মামুন সাহেব। প্রথমে আমি বলতে চাই যে মহসিন ভাই, আই আন্ডারস্ট্যান্ড আপনার যে কনসার্নটা এক্সপ্রেস করেছেন, যে আপনি এত বছর ধরে লাভ এন্ড সোয়েট, ইউ হ্যাভ গিভেন ইউর লাভ এন্ড সোয়েট টু বিল্ড দিস স্ট্যাচু অফ শহীদ মিনার, যেটাকে আমরা শহীদ মিনার বলছি, এবং এটাকে আমি কখনোই ডিসক্রেডিট করব না। কিন্তু আজকে আমরা যে জন্য এই অনুষ্ঠানে আসছি সেটা হলো গিয়ে এই ঘটনাটা যে আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। আমাদের নিউজ, কেনেডিয়ান নিউজ মিডিয়াতে যদি এটা আসে, হোয়াট ইজ হ্যাপেনিং, ইট উইল বি সাচ এ বিগ শেম দ্যাট আমরা বাংলাদেশিরা কিন্তু এই দেশে জানে সবাই, আমরা খুবই আইন মেনে চলি, আমরা খুবই শান্ত স্বভাব প্রকৃতির, আমরা সবাই একটু হেল্পফুল এবং আমরা ডোনেট করি মানুষকে যারা একটু অস্থিরতার মধ্যে আছে, বাংলাদেশে হোক কিংবা এখানে হোক, কে না ডোনেট করছে, উই ডোনেট। তো আমি এই জন্য বলবো যে লাভ এন্ড সোয়েট আই ভ্যালু দ্যাট ইউ হ্যাভ বিন ডুইং। এবং এর ক্ষেত্রে এটাও বলবো যে আমি আসলে বাংলাদেশ কমিউনিটি থেকে একটু দূরে আছে এবং কেনেডিয়ান মেইন স্ট্রিম কালচারের সাথে এত বেশি জড়িত যে আমি বাংলাদেশের সাথে একটু নট দ্যাট মাচ ইনভেস্টেড, যার জন্য এই সম্বন্ধে আমার 100% নলেজ নাই। কিন্তু আমি বলবো, হোয়াট অ্যাবাউট ethics and morale? Where is that? We cannot just say, it's okay, just close it down and we are done and out.
নো, আমাদের মেয়েরা, আমার এক মেয়ে আছে, মহসিন ভাই 3 মেয়ে, হালিম ভাইয়ের মেয়ে আছে, মেবি তোফাজ্জল সাহেব, মেবি তারও ছেলে মেয়ে আছে। we are accountable to them. What are we doing? আমরা কি করছি এখানে? এবং এখানে যেমন বললো, শুনলাম এখন যে 37 জন মেম্বার ছিল, এখন 35 জন আছে। নাথিং ম্যাটার্স, নাথিং ম্যাটার্স। কে কবে চুরি করে বাংলাদেশ থেকে টাকা এনেছে, নাথিং ম্যাটার্স। এখন আমাদের সবচেয়ে প্রথম যেটা দরকার সেটা হলো চেয়ারপারসন মাস্ট বি রিজাইন। আমরা উই চ্যারিটিকে শাট ডাউন করে দিতে বাধ্য হয়েছি, শাট ডাউন। সেটা ছিল 928 বিলিয়ন, সেটাকে যদি শাট ডাউন করতে পারে, এটা তো নাথিং। হোয়াট উই ক্যান ডু, দে ক্যান রিজাইন এন্ড থ্রো দ্য পেপার টু দ্য সিটি। সিটির কাছে যদি সাবমিশন করে দেয় যে উই আর নো লঙ্গার, উই হ্যাভ ডিসলভ, নাও উই নিড টু ক্রিয়েট এ নিউ কমিটি মেম্বার বাই ভোট, not just money, who has how much, not about that, who stand for ethics and moral, who has been always. আমরা we can create new community of board of directors, and এটা হবে আমাদের বাংলাদেশের জন্য একটা সুনাম। মানুষ যখন ওই দিক দিয়ে যাবে দেখবে যে বাংলাদেশিরা has come together united, and they stand for their language and there is their monument. কিন্তু we cannot say, oh, কে কবে চুরি করেছে এবং I have to pass that. We can no longer afford to pass that. এখন আমাদের কি করা উচিত? সবাইকে we have to be united. Okay, let's come clean. It's not about আমি board of directors or I am the chair, so I have to keep my seat. Seat is nothing, rank is nothing. When you are a leader, you are supposed to take care of people, those in your charge. So এই বোর্ড অফ ডাইরেক্টরের চার্জে আমরা যে বাংলাদেশিরা আছি, যারা প্রাউড ফিল করি যে আমাদের শহীদ মিনার ইজ দেয়ার, সেই খাতিরে দিস বোর্ড নিড টু বি ডিসলভ এন্ড হ্যাভ এ নিউ বোর্ড অফ ডাইরেক্টরস, যারা নাকি বাংলাদেশ থেকে কখনোই কোনো প্রকার কেলেঙ্কারি করে আসেননি, ওই ধরনের বোর্ড অফ ডাইরেক্টর। মানে আই এম শিওর আমার মতো আপনার মতো সবাই যদি $10 করে দেয়, উই ক্যান রেজ ফান্ডস. We can bring people together. Unity is more important here. And we need this association to be dissolved. No question. I just don't want this to be in the mainstream of Canadian politics or Canadian press, that Bangladesh থেকে এসব হচ্ছে এবং that is the center of it. আমাদের ভাষাকে যেন আমরা কলঙ্কিত না করি। মানুষ জীবন দিয়েছে, সেটাকে আমরা সম্মান করা উচিত। It's not about you and me, it's about greater Bangladeshi community. এবং তারা পৃথিবীর যে কোনো দেশে থাকুক না কেন, আমাদের সবার দায়িত্ব যে এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করে এই লিডারশিপ, যারা এই রকম লিডারশিপে আসে, টাকা পয়সা নিয়ে আসে এবং they want to buy the leadership, we must avoid them. So I will call everyone to resign, and there is a very simple way to build a new community structure, new association, very very easy way to do it. And আমি মনে করি না কেউ কাউকে লিগ্যাল সুট দিয়ে এটা স্টপ করতে পারবে। It's not a profitable situation. So please আমি সবাইকে বলবো যে আমাদের এক্সাম্পল হতে হবে what we can do together, not কে কত টাকা এনে কার পিছনে আমরা ছুটেছি because they are rich. we no longer afford to. আমরা দিন এনে নিজেরা চাকরি কর্মজীবন মানুষ আমরা সবাই ইনকাম করে খাই। এবং আমাদের এই যে বাংলাদেশে একটা কমিউনিটি আছে এখানে, স্ট্রং কমিউনিটি who have fought for so many things, not only ভাষা স্বাধীনতা, তারপরে 50 বছর পূর্ণ হচ্ছে। I mean these are amazing thing. And এখানে আরেকটা কথা বলতে হবে আমাকে যে there is no win-win situation where there is corruption. There is no such thing win-win situation. This is just loss situation আমাদের কমিউনিটির জন্য, যে আমরা এখন এই পর্যায়ে আসছি যে আমরা we cannot stand for telling the truth that okay, whatever happens, let's just be united and create a new community where everybody can reach their potential. So that's the Canada we want to build, and that's the Bangladesh we want to be proud of. ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ, বক্তব্য রাখলেন আফরোজা হোসাইন। সত্যিকার অর্থে স্যালুট জানাই আপনাকে, আপনার মতো লোক এই কমিউনিটি খুবই প্রয়োজন। সো আমি এবার আসবো আব্দুল হালিম মিয়া, আমি তার কাছে আবার একটু নোট দেব আফরোজা আপার কথায়, আমি একটু নোট দেব আর কি। আসবো হালিমের পর আসবো। আমি হালিম ভাইয়ের কাছে মানে স্পেসিফিক যে জিনিস জানতে চাইতেছি, যেহেতু
এটা শহীদ মিনারের বিষয়, ভাষার বিষয়। আমি মনে করি এই ভাষাকে বাংলা পত্রিকাগুলা টিকিয়ে রেখেছে, এবং এই বাংলা পত্রিকাগুলাই এটা ইন্ট্রোডিউস করছে। বাংলা ভাষাকে টিকিয়ে রাখার জন্য, পরবর্তী প্রজন্মকে বাংলা ভাষাকে পরিচিত করার জন্য বিশেষ ভূমিকা রাখতেছে। আপনি আইএমএলডিতে দেখেছেন বা এই যে লুটেরা বিরোধী আন্দোলনে দেখেছেন, দুইটা মিডিয়া তাদের একচ্ছত্র ভাবে তাদের আন্ডারে নিতে যাচ্ছে, অন্য মিডিয়াকে তাদেরকে পাত্তা দিতে চাচ্ছে না বা তাদেরকে সহযোগী করতেও চাচ্ছে না। আমরা তো সবাই লুটেরা বিরোধী, আমরাও তো দেশের মানুষ, আমরা তো বাংলাদেশের মানুষ, আমরাও চাই বাংলাদেশের কোনো অর্থনীতি লুট না হোক। তো আমাদেরকে কেন অ্যাবাউট করা হচ্ছে ব্যক্তি বিশেষের কারণে? এবং মিডিয়া, আপনার সিনিয়র মিডিয়া এনআরবি টিভি বা বাংলা মেল যেটা বলেন, আপনার অনেক পূর্বের, আপনারা কেন কোনো ভূমিকা রাখতে পারলেন না? এবং এই লিডটা তো দেওয়ার কথা আপনারা। এটা কি আফরোজা আপা যে কথাটা বললো যে অর্থের বিনিময়ে কি নেতৃত্ব কিনা হয়? এক ঘরের স্বামী স্ত্রী, তাদের অর্থ আছে দিতে তারা দুইজন কমিউনিটি হবে, আর পত্রিকাগুলোকে এইভাবে নির্বিচ্ছিন্ন ভাবে দূর করা হবে? এটা তো ব্যর্থতার দায় আপনি আমি কেউ সরাতে পারেন। এই বিষয়ে যদি আপনি বলেন। চমৎকার প্রশ্ন করেছেন। আমাকে একটু সময় দিন এই প্রশ্নটা। আমার মনে হয় যে আপনার এই প্রশ্নের মধ্যে দিয়ে অনেক প্রশ্নের সমাধান এসে যাবে আমার ধারণা, যদি আমাকে একটু ক্লিয়ার করতে দেন। সেটি হচ্ছে যে আফরোজা আপা যেটি বললেন এবং আপনি যেটা বললেন, এই সবগুলো মিলিয়ে এখানে দুটো আলাদা বিষয়। একটি হচ্ছে, আমি একটু পরিষ্কার করি, সেটি হচ্ছে যে লুটেরা বিরোধী যে আন্দোলন, এটার সাথে এটা আর শহীদ মিনারের যে বিষয়টা, দুটা একটু ভিন্ন বিষয়। কিন্তু এখন একমুখী হয়ে এখন বর্তমানে যেটা চলছে সেটা শহীদ মিনারকে কেন্দ্র করে ওই লুটেরা বিরোধী আন্দোলনটাই এখন এখানে এসে কিছুক্ষণের জন্য হলেও হয়তো থমকে দাঁড়িয়েছে বা ওই কেন্দ্রিক হয়ে গেছে। কিন্তু বিষয়টা কিন্তু আমরা যখন শুরু করেছিলাম এটার সাথে, গত বছর আমি আজকেই কিছুক্ষণ আগে পোস্ট দিয়েছি গত বছরের স্মৃতিচারণ করে, আপনারা দেখবেন যে সেখানে সব ধরনের লোকজনই ছিলেন। সেটা কিন্তু এই শহীদ মিনার কিন্তু তখন কোনো প্রসঙ্গ ছিল না। তো প্রসঙ্গ ছিল যে লুটেরা বিরোধী বাংলাদেশ থেকে, এবং শুধু এইমাত্র দুইজন ব্যক্তি নয়, বাংলাদেশ থেকে আরো অনেকেই, এদের থেকেও অনেক বেশি হাজার হাজার কোটি টাকা পাচার করে এনেছেন, যাদের কথা বাংলাদেশে, যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে এবং যাদের বিরুদ্ধে দুদক সহ বিভিন্ন জায়গায় যে তদন্ত কমিটি এবং মামলাও চলছে, শুনানিও চলছে। তো আমাদের আন্দোলনটা, প্রথম কথা হচ্ছে লুটেরা বিরোধী আন্দোলন সার্বিকভাবে যারাই টাকা পাচার করছে, দুর্নীতি করছে, এবং তাদের বিরুদ্ধে, সকলের বিরুদ্ধে। কিন্তু স্পেসিফিক ওয়েতে এখন যেহেতু শহীদ মিনারের বিষয়টা আসছে সেদিকে চলে গেছে। তো সেই প্রসঙ্গটা যদি একটু বলি, প্রথম কথা হচ্ছে যে আমার কথায় আশা করি কেউ ভুল বুঝবেন না, সেটি হচ্ছে যে স্বচ্ছতার ভিত্তিতে কমিটিটাই হয় নাই। একটি কমিটি যখন হবে, এই ধরনের কমিটি, আমাদের মধ্যে একটা প্রবণতা হচ্ছে যে সেন্সিটিভ বিষয়ে আমরা খুব মানে সস্তা পপুলারিটি নিতে চাই। দেখবেন যে এখনকার যুগটা কিন্তু ফেসবুকের যুগ, সামহাও একটা ছবি তুলে আমরা পোস্ট দিয়ে আমরা একটা লাইক কামাইতে চাই। এই জন্য আজকে আমার একটা আলোচনা ছিল যেখানে আমি, টপিকটা ছিল যে ফ্রিডম অফ স্পিচ বনাম ফ্রিডম অফ রিচ। অর্থাৎ যে আমরা কি জাস্ট, যেমন ট্রাম্প একটা টুইট করে 6 লক্ষ লাইক পেয়ে গেল, রেসপন্ড পেয়ে গেল, সাথে সাথে 6 লক্ষ লোকের কাছে পৌঁছে গেল, তার কিছু উন্মাদ সমর্থক তৈরি হয়ে গেল, হই হই রই রই করলো। আমরা কি সেইটা চাই, নাকি আমরা গুণগত কিছু চাই, গুণগত পরিবর্তনের সাথে যেগুলো কোয়ালিটেটিভ কোনো কিছু চাই? প্রথম কথা হচ্ছে যে আমরা আসলে সার্বিকভাবে যেটি বললেন যে যে কেনেডিয়ান ভ্যালুজ এর সাথে যেগুলো যায়, আমরা কানাডায় থাকি, কেনেডিয়ান ভ্যালুজটা হচ্ছে টুগেদারনেস, একসাথে করা, ডিভিশনটাকে পরিহার করা, এবং ডিভিশন থাকলে সেগুলোকে ঐক্যমতের ভিত্তিতে, আলোচনার ভিত্তিতে দূরীভূত করার চেষ্টা করা। মাল্টিকালচারাল সোসাইটি, এখানে পরমত সহিষ্ণুতা, এখানে সবার মতামত গ্রহণ করা, বি রেসপেক্টফুল টু ইচ আদার, এই যে জিনিসগুলা, এইগুলা আমরা এখানে, যে জন্য আমি বললাম যে মুখে শেখ ফরিদ এবং বগলি, এটা আমরা কানাডার ক্ষেত্রে আমরা একরকম, এইগুলা কানাডা আছে দেখে কিন্তু আমরা কানাডাতে আসছি, এবং কানাডার এইগুলোর কারণে যে কানাডার যে গ্রেট সোসাইটিটা তৈরি হয়েছে তার ফলটা আমরা নিচ্ছি। কিন্তু আবার এখানে বসে আমরা বাংলাদেশের অনেক মহান বিষয় রয়েছে, অনেক বড় বড় অর্জন রয়েছে, কিন্তু আনফর্চুনেটলি এই যে বাজে যে কালচারগুলা, সেগুলো আমরা এখানে বহন করে আনছি, এবং যে বিভাজনের যে রাজনীতি, যে বাজে সংস্কৃতি, সেগুলোকে আমরা প্র্যাকটিস করে চলছি। তার একটি উদাহরণ হচ্ছে, সবাই জানে যে শহীদ মিনার টরন্টোতে নাই। ও মাই গড, শহীদ মিনার হলে আমার নামটা থাকবে, যে টরন্টোতে শহীদ মিনার হয়েছিল, আমি ছিলাম তার প্রতিষ্ঠাতা।
কি হয়েছে যে ভ্যাঙ্কুভারের 2 জন ব্যক্তি জাতিসংঘে প্রস্তাব দিয়েছিলেন এবং তাদেরটা গৃহীত হয়েছে, আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তো আমরা কথায় কথায় তাদেরকে স্মরণ করি, তাদের কথা বলি। তো ওখান থেকেও অনেকের ধারণা হচ্ছে, ও মাই গড, আমি যদি এরকম একটা কিছুর সাথে করি তাহলে কিন্তু আমার নামটা অমর হয়ে থাকবে। এইটা এখান থেকে হচ্ছে শুরু। এবং সেইটা করতে যে আমাদের সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে যে আমি করব, আপনাকে দিব না। ইয়াটা আসবে, সুনামটা আসবে আমার, আপনাকে কেন দিতে যাব? আমাকে বলবে যে মহান অমুক অমুকের নেতৃত্বে টরন্টোতে শহীদ মিনার হয়েছিল। এই ফালতু এবং কুরুচি সম্পন্ন এবং বাজে প্রবণতার কারণে কোনো এক বেসমেন্টে সম্ভবত কয়েকজন গুটি কয়েক লোক তারা বসে এই আইএমএলডি নামে তথাকথিত একটি সংগঠন করে তারা কমিউনিটির বৃহত্তম জনগণকে এবং অধিকাংশ লোককে বঞ্চিত করেছে বলে আমি মনে করি। এবং সেখান থেকেই এই প্রবলেমটা শুরু হয়েছে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে এই ভাষা আন্দোলন এবং শহীদ মিনারের সবকিছু কন্ট্রোল করে। ওখান থেকেই শুরু আন্দোলন হয়েছিল ঢাকাতে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশন রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম রয়েছে, এখানে নানান ধরনের জেলা সমিতিগুলো রয়েছে, উপজেলা সমিতিগুলো রয়েছে, নানা ধরনের অ্যাসোসিয়েশন রয়েছে। দুঃখজনক কি জানেন, আমরা জনগণের নামে, বাংলাদেশেও বলে যে জনগণ আমাকে অধিকার দিয়েছে এটা করার জন্য। এখানে আমরা বলি কমিউনিটি, আমি কমিউনিটি লিডার। কমিউনিটির কয়জনকে প্রতিনিধিত্ব করেন আপনি? হু আর ইউ? আপনি নিজে নিজে দাঁড়ায় নিজে সেলফ ডিক্লেয়ার্ড প্রেসিডেন্ট, আপনি বলে দিলেন যে আমি কমিউনিটির নেতা হয়ে গেছি। কে আপনাকে কমিউনিটির নেতা বানাইছে? হালিম ভাই, আমি আর কি 1 মিনিট বলি। আবার অনেকে বলে আমরা 25-30 বছর ধরে কমিউনিটি সার্ভিস দিতেছি। এই সার্ভিসটা সো হোয়াট? কি সার্ভিস দিয়েছেন আপনি? কি সার্ভিস? একজন ব্যক্তি গত 2 দিন আগে একটি জায়গায় লিখেছেন যে আইএমএলডির এই কমিটিতে আমাদেরকে ডিরেক্টর করা হয়েছে, আমরা কমিউনিটিতে আমাদের অবদান আছে। দেখে আপনাকে কিসের অবদান আছে আপনি লিস্ট দেন আমাকে। এগুলো আমি বলতে চাই না। এগুলো কারণ কি জানেন? বলবে যে তাহলে আপনি আমাকে কি হীনমন্যতার কারণে কি আপনি আমার অবদানকে অস্বীকার করছেন? না, আমি তা করতে চাই নাই। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে শহীদ মিনারের মতো একটি প্রতিষ্ঠান তৈরি করার আগে উচিত ছিল যত ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন এখানে আছে প্রত্যেকের প্রেসিডেন্ট সেক্রেটারিকে ডাকা উচিত ছিল। যত উপজেলা অ্যাসোসিয়েশন এখানে আছে প্রত্যেকের প্রেসিডেন্ট সেক্রেটারিকে ডাকা উচিত ছিল। যত বিশ্ববিদ্যালয় অ্যালামনাই গুলো রয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বুয়েট, আইটি, বিভিন্ন ধরনের সবগুলো প্রতিনিধিদেরকে ডাকা উচিত ছিল। এবং মিডিয়া, সমস্ত মিডিয়া যে কথাটি আপনি বললেন, আমি ওইটার কারণেই কথাগুলো বলা, যে এই যে তখন সমস্ত মিডিয়ার প্রতিনিধিদেরকে ওখানে ডাকা উচিত ছিল। তারা ডাকে নাই। তারা কি করছে? তারা 5-7 জন গুটি কয়েক লোক তারা এটা করছেন একটা অন্ধকার প্রকোষ্ঠে বসে, এবং তারা এটাকে রেজিস্টার্ড করেছেন, নিজেরা ডিরেক্টর হয়েছেন। তারপরে আবার প্রতিষ্ঠাতা একজন ডিরেক্টরকে, বা সম্ভবত তিনি প্রেসিডেন্ট ছিলেন, তাকে বাদ দিয়েছেন কিছুদিন পরে। তার কাছে যান, সাক্ষাৎকার নেন, তার কাছে অনেক ঘটনা জানতে পারবেন। তাকে বাদ দিয়ে আরেকজন প্রেসিডেন্ট হয়েছেন। তারপরে কি হয়েছে? তারপরে তারা প্রথমেই 4টা খাম্বার মতো একটা জিনিস একজনকে দিয়ে ডিজাইন করেছেন, করে বলেছেন যে এইটা হবে আমাদের আন্তর্জাতিক ভাষা দিবসের মনুমেন্ট। আমি তাদেরকে বললাম যে এটা তো আন্তর্জাতিক মনুমেন্ট হোক আর যাই হোক, এটা বাংলাদেশের শহীদ মিনার থেকে কেন্দ্র করে আজকে ভাষা দিবস যে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে কিসের ভিত্তিতে? এটা 52 সালের যে ভাষা আন্দোলন হয়েছিল বাংলাদেশে, সেখান থেকে শুরু হয়েছে। তাহলে আপনাকে সেই বাংলাদেশের শহীদ মিনারটাকে আপনাকে একটা সিম্বলিক মনুমেন্ট হিসেবে আপনাকে কল্পনা করতে হবে, সেই ডিজাইনটা সারা বিশ্বে হতে হবে। এবং সেটা নিয়ে তারা আমার সাথে অনেকদিন তর্ক করেছে। আমাকে সাংবাদিক মিডিয়ার লোক হিসেবে আমাকে একদিন দাওয়াত করেছে, আমি প্রত্যাখ্যান করেছি তাদের দাওয়াত। আমি বলছি আপনারা যতক্ষণ পর্যন্ত ওই মনুমেন্টের ডিজাইন পরিবর্তন না করবেন আমি আপনাদের ওখানে যাব না, আমার কাছে রেকর্ড রয়েছে। তারপরে আমি ধন্যবাদ দিই তাদেরকে একই সাথে যে তারা তাদের বোধোদয় হয়েছে। তারা প্রথমে বলেছেন এটা শহীদ মিনার না, এটা হচ্ছে আন্তর্জাতিক ভাষা দিবসের মনুমেন্ট, এখানে এটার সাথে ওইটা মিলাবেন না। এখন কি করলেন তারা এখন ঠিকই ওই মনুমেন্ট তারা পরিবর্তন করেছেন। আমি ধন্যবাদ দিই, তারা করেছেন, বোধোদয় হয়েছে। তারপরে কি করেছেন তারা? আনঅফিসিয়ালি, এই যে ডিরেক্টর যারা 37 জনের কথা বলেন, 35 জনের কথা বলেন, কয়জন তারা অফিসিয়াল ডিরেক্টর? বেশিরভাগ আনঅফিসিয়াল ডিরেক্টর, তাদের কোনো রেজিস্ট্রেশন নেই। রেজিস্ট্রেশন আছে ওই মাত্র 5 থেকে 7 জনের সম্ভবত, বাকিরা সব আনঅফিসিয়াল। যার কথা চেয়ারপারসন বলা হচ্ছে, উনি কি আদৌ চেয়ারপারসন? কিসের চেয়ারপারসন? ওনাকে প্রেসিডেন্ট হচ্ছেন ওখানে যিনি আছেন, আমার জানা মতে তিনি হচ্ছেন স্বীকৃত প্রেসিডেন্ট। চেয়ারপারসন প্রথমে আমরা শুনেছি যে অর্থ, যেহেতু সিটি কথায় কথা এসে যায়, দেখেন
নিউ জার্সিতে গিয়েছি আমি, প্যাটারসনে আপনারা যাবেন, দেখবেন যে বিশাল শহীদ মিনার করা হয়েছে ওখানে, সম্পূর্ণ সরকারের খরচে ওখানে করে দেওয়া হয়েছে। কিন্তু এখানে বলা হয়েছে সিটির থেকে যে আপনারা নিজেরা কমিউনিটি থেকে টাকা তুলবেন। এই যে বিষয়গুলো আসলো, তা আমাদের সবাইকে কেন ডাকা হলো না? আফরোজাবো যে কথাটা বললেন, সবাইকে নিয়ে যদি বসতেন, তখন সেখান থেকে অনেস্টির ভিত্তিতে, ট্রান্সপারেন্সির ভিত্তিতে কার কত অবদান আছে সেখান থেকে ভোটাভুটি হতো, বা একটা কিছু সর্বসম্মতিক্রমে যদি ডিরেক্টর সিলেক্টেড হতো, আজকে এই ধরনের বিতর্কের প্রশ্ন আসতো না। নিজেরা সেলফ ডিক্লেয়ার্ড ক্যান্ডিডেট হয়ে যান, সেলফ ডিক্লেয়ার্ড ডিরেক্টর হয়ে যান, তারপরে জনগণের উপরে চাপায় দেন যেটা জনগণ আমাদেরকে মনোনীত করছে, কমিউনিটি আমাদের নেতা বানাই দিচ্ছে। কমিউনিটি কবে আপনাদেরকে ভোট দিল? কে আপনাদেরকে বানাইলো? নিজেরা নিজেরা আপনার ঘোষণা দিয়ে দেন। তার ফলে কি হয়, একজন আরেকজনকে ল্যাং মারতে চান যে ও ওরে আনবো না, এরে আনলে আমার নামটা হবে না। তো এই যে হীনমনতা, এগুলোর কারণে আজকে এই পর্যায়ে, এবং মিডিয়ার ব্যাপারটাও একই রকম, যে অনেক মিডিয়াকে বলা হয় যে মানে আপনাকে হয়তো ডাকা হবে না, আরেকজনকে ডাকা হবে, তাদের এটা খেয়াল খুশির মতো পাবে, এখানে তো স্বচ্ছতার কোনো বিষয় নেই। তারপরে এই কারণেই এই যে দুইজন অভিযুক্ত ব্যক্তির কথা আসছে, এই সমস্ত প্রবলেম ক্রিয়েট হয়েছে আমার ধারণা এই কারণেই, যেখানেই আপনার অন্ধকার, যেখানে আপনার অস্বচ্ছতা, সেখানে এই ধরনের ঘটনা ঘটবে। তার আগে এই এই কমিটি এই শহীদ মিনার করার আগে কি আর কেউ শহীদ মিনার করার চেষ্টা করে নাই? তাদেরকে ডেকেছেন? আমি নিজে $100 চাঁদা দিয়েছিলাম, চেক দিয়েছি 2009-8 সালের দিকে। কাবাব হাউস নামে এখানে টরন্টো ড্যানফোর্ডতে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে শহীদ মিনার করার জন্য মোহাম্মদ আলী বুখারী এবং তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরামের প্রেসিডেন্ট গোলাম মোহাম্মদের নেতৃত্বে ওখানে অনেক লোকজন ছিলেন, অনেক সেখানে আমরা উদ্যোগ নিয়েছিলাম। সেগুলো কোথায় গেল? তাদেরকে কি আপনারা ডাকছিলেন? একটা গ্রুপ প্রক্রিয়া চালাচ্ছে, তাদেরকে বাদ দিয়ে আপনারা আরেকটা করলেন। হ্যাঁ, আপনারা সফল হয়েছেন। আপনারা জেনেট ডেভিস যে কাউন্সিলর, তার মাধ্যমে আপনারা সিটিতে প্রস্তাব দিয়েছেন, আপনাদের পাশ হয়েছে, আপনাদেরকে ধন্যবাদ দিই। কিন্তু এখন আপনারা যে বিতর্কের সূত্রপাত করেছেন, এই যে অভিযুক্ত ব্যক্তিদেরকে নিয়েছেন, এগুলোর জন্য আপনাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ হালিমা, আবার আসবো আপনার কাছে। এ পর্যায়ে আসবো মহসিন ভুঁইয়া। আমি আপনার কাছে জানতে চাবো, কানাডা একটা গণতান্ত্রিক দেশ, যে কোনো কিছুতে তারা স্বচ্ছতা অর্জন করতে এবং স্বচ্ছতার চেষ্টা করে, এবং কোনো কিছু হইলে তারা আপনি ভোটাভুটিতে যায়। আমাদের তো তথ্য প্রযুক্তির যুগ। এই যে সিচুয়েশন, এই যে কমিউনিটি হালিম ভাই বললো, আফরোজা আপা বললো, যে কোনো কিছুতে আপনি কে নেতা বানায়, কে কাকে নেতা বানায়, এটা তো কোনো সিস্টেম নাই। আমি বললাম আমি 25 বছর যে সার্ভিস, কি সার্ভিস দিছে এই মনুমেন্ট ছাড়া? আর এই আমি হালিম ভাইরা বাংলা স্কুল করছে, এছাড়া তো কমিউনিটি কিছু নাই। কি করছেন? কিছুই করা হয় নাই, এ সত্য। এবং আমরা যদি নেতা নির্বাচনে, আপনি এখন ভোটাভুটির সিস্টেম আছে, আপনি যদি ইমেলের মাধ্যমে বা আপনার ওই ওয়েবসাইটে যদি একটা করেন যে কে কত ভোট দিল, কে কাকে নেতা বানালো, বা এই সমস্যার সমাধানের জন্য আপনি কার পক্ষে, যদি আমরা এই ভোটাভুটিতে যাই, স্বচ্ছতা আনি, আমার মনে হয় এই কমিটির বিভিন্ন প্রবলেম সলভ হয়। আপনি কি মনে করেন? ধন্যবাদ মোহন ভাই, খুবই সুন্দর কোশ্চেন। তার আগে আমি দুটো উত্তর দিয়ে নিচ্ছি, একটা হচ্ছে আফরোজা আপা আর একটা হচ্ছে হালিম ভাই। আফরোজা আপা যেটা বলেছেন যে এটা কমিটির পদত্যাগ করা উচিত এবং সিটিকে হস্তান্তর করা উচিত, হ্যাঁ আফরোজা আপা, এটা ঠিকই হচ্ছে যে সিটিকে হস্তান্তর করার পর এই প্রপার্টিটা হয়ে যাবে পার্কস এন্ড রিক্রিয়েশনস এর আন্ডারে চলে যাবে, এই কমিটি অটোমেটিকলি ডিসলভ হয়ে যাবে। এই কমিটির কাজই হচ্ছে শুধু মনুমেন্টটা তৈরি করা। আচ্ছা, তারপরে চাঁদা টাদার অনেক কিছু বলেছেন। ব্যাপারটা হচ্ছে হ্যাঁ, চাঁদা টাদা দিয়েছে, মানুষ দিয়েছে, সবাই দিয়েছেন, যারা জানতে পারছেন এটা অন্তর থেকে দিয়েছেন। পার্সোনালি আমি সবার উদ্দেশ্যে এবং হালিম ভাইয়ের উদ্দেশ্যে, আমি এই কমিটিতে নাই। আমরা শুরু করেছি, হ্যাঁ আমি এই কমিটিতে নাই, কারণ আমি মনে করি একজন ভালো কর্মী, একজন নেতা হওয়ার চেয়ে একজন ভালো কর্মী হওয়া বিশেষ প্রয়োজন। আমি একজন কর্মী, এই শহীদ মিনার জন্য শহীদ মিনার হতেই হবে, সেটা যত বাধা বিপত্তি আসুক এই শহীদ মিনার হবে। আমরা এই শহীদ মিনারে সবাই একসঙ্গে ফুল দেবো, এটা হচ্ছে আমার 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, হ্যাঁ আমরা গ্রেটার ঢাকাতে থেকে 55টা অর্গানাইজেশনকে চিঠি দিয়েছি, এবং তার থেকে এবং স্থানীয় লোকজনদেরকে দাওয়াত করেছি 2014-তে, ইনক্লুডিং মিস্টার বুখারী সাহেবের সঙ্গে আমাদের যে প্রবলেমটা হলো, ওনাকে বললাম যে ঠিক আছে, আপনার কাছে পারমিশন আছে, সবকিছু আছে, আপনাকে আমরা প্রেসিডেন্ট করে আমরা আপনাকে আগাই নেই, এই এতগুলো লোক আসছে, আপনি এই মনুমেন্টটা কমপ্লিট করেন। উনি বললেন একটি কথা যে না, টাকা আমাকে দিতে হবে। আমরা বললাম না, টাকাটা যাবে ট্রাস্ট অ্যাকাউন্টে। দ্যাট ওয়াজ দ্য প্রবলেম। তো উনি যখন রাজি না হলেন, ওনার কাছে পারমিশন ছিলেন, হালিম ভাই হয়তো জানেন, সেই পারমিশনটা আমরা ওনাকে কোনো মতেই রাজি করতে পারলাম না। সেখানে আহমেদ হোসেন ছিলেন, রাসেল ছিলেন, আরো অনেক গণ্যমান্য ব্যক্তি ছিলেন, গফফার ভাই ছিলেন।
তো কোনো মতেই যখন রাজি করাতে না পারলাম, তখন আমরা বললাম ঠিক আছে, তাহলে আমরা একটা মনুমেন্টের জন্য আমরা উদ্যোগ নেব। সেটা সিটি হলে একমাত্র সাহায্য যে করেছেন যে জ্যানেট ডেভিস, তার বদৌলতে এটা হয়েছে। এবং তখন কমিটিটা ছিল 11 সদস্যের। আমি মনে করি পার্সোনালি 11 কমিটির যে সদস্যটা, দেখেন ভাই, এখানে নেতৃত্ব প্রশ্ন না, এখানে হচ্ছে কাজটা কমপ্লিট হওয়ার কথা। কে করলো, কার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এটা আমি বিশ্বাস করি না। যার জন্য আমি কমিটির থেকে নাম নিয়ে আসছি। আমি বলছি আমরা বিহাইন্ড দ্য সিনে থাকবো, আমরা হেল্প করবো, আপনারা করেন। সেই কমিটিটা 2 দফায় রিসাফল হয়েছে। এই ওই হালিম ভাই যে কথাটা বলছেন যে কমিটিটার মধ্যে গন্ডগোল ছিল, গন্ডগোল থাক বা না থাক, হ্যাঁ অন্তর্দ্বন্দ্ব ছিল, যার কারণে কমিটিটা 2 বার রিসাফল হয়েছে। সেটাও হয়েছে মোটামুটি প্রথমবার যে দায়িত্ব দেওয়া হয়েছিল জয়ন্ত সিনহা, তারপরে আলম ভাই প্লাস মিন্টু ভাই। মহসিন ভাই, আমরা এই ইতিহাসটা অনেকে জানা। আমি আপনাকে যে স্পেসিফিক প্রশ্ন করছি, যদি আপনি এই প্রশ্নের মধ্যে থাকেন প্লিজ। জি জি, আমি প্রশ্ন আসতেছি, কারণ এই সমস্ত এখন যদি আপনারা বলেন যে অমুকরে ডাকা হয়নি, তুমুকরে ডাকা হয়নি, ভাই এত সমস্ত কথা না বলে মনুমেন্টের প্রয়োজন ছিল। মনুমেন্ট হচ্ছে আপনি একজন নেতা না হয়ে একজন কর্মী হয়ে এটাকে সাপোর্ট করেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যদি আপনি মনে করেন যে এটা স্বচ্ছ হয় না, আরেকটা তৈরি করেন, আমরা আছি আপনার সঙ্গে। ইংল্যান্ডে 4টা আছে, ইংল্যান্ডে 4টা আছে, 5টা আছে, নিউ ইয়র্কে বড় আছে। এত সমস্ত প্রশ্নবিদ্ধ না করে মনুমেন্টটাকে শেষ করেন, যাতে সবাই একসঙ্গে আমরা আব্দুল গাফফার চৌধুরীর গানটা গাইতে পারি 21শে ফেব্রুয়ারি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। এখন হচ্ছে আপনার যে দ্বন্দ্বগুলো চলছে, এই দ্বন্দ্বের পক্ষে আপনি মত দেন যে এইটা এইভাবে করা যেতে পারে। সবাই আপনার লোক, আমার লোক, সবাই আমাদের মানুষ, আমরা এই কমিউনিটিতে থাকবো। কমিউনিটিকে বিভক্ত করা বা কারো প্রতি পয়েন্ট ফিঙ্গার করা চলবে না। আপনি সাহায্য করেন, আপনি কন্ট্রিবিউট করেন, এটাকে কিভাবে রিজলভ করা যায়, শান্তিপূর্ণ সমাধানের কথা বলেন। আপনি ডিসপিউটেড কোনো কথা এখানে বললে আরো বিভক্ত হবে। কেন ওটি বলতেছেন? আপনারও একজন সাধারণ মানুষ বলেন, আর একজন সংবাদকর্মী বলেন, একজন মিডিয়া কর্মী বলেন, একজন লয়ার বলেন, সবার দায়িত্ব হচ্ছে এটাকে শান্তিপূর্ণ সমাধানের জন্য মত দেওয়া। বড় বড় বক্তৃতা দিয়ে, বড় বড় কথা বলে এটাকে দিলে আরো 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 36 ভাগ হবে। ডোন্ট ডু ইট। দিস ইজ মাই পয়েন্ট হচ্ছে খুব ক্লিয়ার। এই কমিটি অটোমেটিক ডিসলভ হয়ে যাবে রাইট আফটার হ্যান্ডেড ওভার টু দ্য সিটি। এটার মালিক হচ্ছে সিটি, এটার মালিক আমি, আপনি কেউ না, কিন্তু এটা আমাদের গর্ব, এটা আমাদের শহীদ মিনার। আরেকটা জিনিস বুঝতে হবে, যদি আমরা বলতেছি আমাদের শহীদ মিনার, এটা আসলে IMLD, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ স্মৃতিসৌধ। এই কথাটাও ভুলে গেলে চলবে না। এখানে 130টা দেশের লোক বাস করে কানাডাতে, 130টা দেশের লোক এখানে সম্মান প্রদর্শন করতে আসবে। সেই জিনিসটা আমাদেরকে নির্বিঘ্নে তাদেরকে সম্মান প্রদর্শনের জায়গা তৈরি করে দিতে হবে। শুধু বাংলাদেশিরাই 21শে ফেব্রুয়ারি পালন করবে না, পৃথিবীর যে কোনো মানুষ, চোর, ডাকাত, দাগী আসামি, সেও যদি মনে করে তার ভাষার প্রতি শ্রদ্ধা জানানো দরকার, জানাবে, সেও এখানে আসবে। এইটাও আমাদেরকে নিশ্চিত করতে হবে। মুদ্রা কথা হচ্ছে যে হ্যাঁ, কমিটি নিয়ে যে কথাগুলো হচ্ছে, এটা তাদের অন্তর্দ্বন্দ্ব, নিজস্ব কিছু দ্বন্দ্ব রয়ে গেছে। এই জিনিসটা যদি আপনারা খুব ক্লোজলি না দেখেন, তাহলে দ্বন্দ্বটা কিসের ভাই আমি জানি না। দ্বন্দ্বটা অবশ্যই আছে, দ্বন্দ্ব অবশ্যই আছে, আপনিও জানেন হয়তো। দ্বন্দ্বটা তো লুটেরার যে প্রশ্নটা এসছে স্পেসিফিক, আপনারা তাদেরকে নিয়ে স্বচ্ছতার ভিত্তিতে কিভাবে হবে জিনিসটা? আমরা ট্রাই করতেছি, আপনিও ট্রাই করেন, আপনি হেল্প করেন, আপনার বুদ্ধি দেন, পরামর্শ দেন। আপনি এখানে বলেন যে এটা কি করা উচিত। আপনার একজন সমাজের গণ্যমান্য ব্যক্তি হিসাবে আপনারও দায়িত্ব রয়েছে। আপনি 2 জনের মাঝখানে দাঁড়ান, আসেন, জাস্ট টেক দ্য ইনিশিয়েটিভ। হোয়াই নট? কেউ তো কাউকে এখানে তো ধরেন আমাকে কেউ ডাইকা নিয়ে যাচ্ছে না। আমি মনে করি আমি একজন কর্মী, আমি কর্মী হিসাবে আমি চাইবো এটাকে শেষ করতে। আমরা যদি এই ভূমিকাটা রাখি, আমরা যদি লিডারশিপের পর্যায়ে ওখানে না যাই, কেন এখানে লিডারের কি দরকার? সবাই লিডার, সবাই কর্মী, সবাই জনগণ, আমরা এখানে, এটা আমাদের সবার। এই জিনিসটা তো আমাদের মাথায় রাখতে হবে। এটাকে কিভাবে করা যায়, এখানে দায়িত্বটা কে নিবে? প্রশ্ন হচ্ছে বিড়ালের গলায় ঘন্টিটা কে বাঁধবে? অনেক চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ। 1 মিনিট, উনি পদত্যাগ করতে রাজি আছেন, প্রপোজালও দেওয়া হয়েছে। যে নতুন প্রেসিডেন্ট হবেন, চেয়ারম্যান হবেন, সে তাদেরকে বহিষ্কার করবেন। কই, কেউ তো আগে আসতেছে না। নেন, আপনারা কেউ একজন নেন, কালকেই ওনারা রিজাইন করবে। আইল মিডিয়েট দিস ম্যাটার। জায়গাটা একটু নাজুক জায়গা রয়ে গেছে। ল পয়েন্ট অফ ভিউ থেকে ব্যারিস্টার তোফাজ্জল এটার আনসার দিতে পারবে। তো সেই নাজুক জায়গাটা কি, সেটা যদি আপনারা বুঝেন, তাহলে আর এটা নিয়ে কোশ্চেন না, কিন্তু সবাই এক জায়গায় দাঁড়ান, এক জায়গায় দাঁড়ায় এটাকে সমাধানের পথ খুঁজেন।
কেউ কারো পক্ষে না, কেউ কারো বিপক্ষে না, এটা সবার আমাদের। কে করছে, কে লিডার হয়েছে ভাই, ওইটা বলে তো লাভ নেই। নেতা তো বাংলাদেশের একজনই ছিলেন, শেখ মুজিব। 7.5 কোটি বাঙালিরে মুক্তি দিয়েছিলেন। আসেন আপনারা একজন দাঁড়ায় বলেন যে এটা এইভাবে করা উচিত, এটা সুন্দর হবে, সবার জন্য সুন্দর সুন্দর কাজটা করে ফেলি। ধন্যবাদ। আমরা সময় সংক্ষেপ, আমরা সমাপনী টানবো। আমি এ পর্যায়ে জনাব ব্যারিস্টার তোফাজ্জল হক সাহেবকে বলবো সমাপনী বক্তব্য অল্প অল্প কথায় বা অল্প সময়ের মধ্যে সমাপনী বক্তব্য রাখার জন্য, যে আমরা অলমোস্ট 1 আওয়ার পার করে ফেলছি, তো আমাদের সময় খুবই সংকীর্ণ। তো আপনি সংক্ষেপে, আপনি মূল আলোচনাটা শুনলেন, কি করণীয় আমাদের, কিভাবে আমরা ঠেকাতে পারি বাংলাদেশের অর্থনীতিকে, আমাদের প্রিয় মাতৃভূমি থেকে যাতে আর নতুন কোনো লুটেরা এখানে না আসে, বা অর্থটা যাতে আমাদের হাড়ভাঙা পরিশ্রমের যে রেমিটেন্স আমরা পাঠাই, যে রেমিটেন্সের উপরে দাঁড় করে আমাদের দেশ মাতৃভূমি অর্থনীতি টিকে আছে, সেটাকে কিভাবে আমরা রক্ষা করতে, যদি সংক্ষেপে আপনি এবং টোটাল আলোচনার সারমর্মটা যদি আপনি সংক্ষেপে সর্বশেষ বক্তব্য রাখেন। ধন্যবাদ। মামুন ভাই, আমি আপনার মাধ্যমে একটা বিষয় ক্লিয়ার করতে চাই, সেটি হলো যে লুটেরা ঠেকাও বাংলাদেশ বাঁচাও, এই বিষয়টি আমি মনে করি যে এটা একটা সামাজিক আন্দোলনের একটা প্রপঞ্চ, এবং এই বিষয়গুলো কোনো আইনগত ভাবে আমি এটা সম্ভব না যে লুটেরা, যেখানে নাকি ডিফাইনই করা হয় না ক্রিমিনাল লয়ে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি মনে করি যদি লুটেরার বিষয়টা আসলে খুব ব্রড আসপেক্টে চিন্তা করতে গেলে, বাংলাদেশে শুধু যে টাকা অর্থ পাচার এইগুলোই, টাকায় যে লুট হচ্ছে বা শেয়ার বাজারে লুট হচ্ছে তা না, অনেক বিষয়গুলো লুট হচ্ছে। গণতন্ত্র লুট হচ্ছে, আইনের শাসন লুট হচ্ছে, তারপরে আপনার নিয়োগ প্রক্রিয়া লুট হচ্ছে, তারপরে আপনার টেন্ডার লুট হচ্ছে। এই লুট বিষয়টা আসলে আইনের বিষয়ে আমি যেটা বলতে চাই যে লুট আসলে যখন নাকি যুদ্ধ সৃষ্টি হয় একটা দেশে, আইদার ম্যান মেড ডিজাস্টারের মাধ্যমে অথবা ন্যাচারাল ডিজাস্টারের মাধ্যমে, যখন একটা কেওটিক সিচুয়েশন হয়, তখন মানুষ যদি অবৈধভাবে অন্যের কনসেন্ট ব্যক্তি রেখে যদি লুট তরাস করে, তাহলে এটা লুট। ফর এক্সাম্পল 1971-এ যখন পাকিস্তান হানাদার ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে যে লুট তরাস করলো রাজাকার আল শামস বদরের নেতৃত্বে, এইগুলো হলো লুট। তো এখনো আমাদের দেখতে হবে যে বাংলাদেশে বিভিন্ন ভাবে কিন্তু যে পার্সপেক্টিভে থাকে, আইদার নির্বাহী বিভাগের লোক বলেন, শাসন বিভাগের লোক বলেন, অথবা আইন বিভাগের লোক বলেন, অথবা বিচার বিভাগের লোক বলেন, সবাই কিন্তু ইভেন মিডিয়ার লোক বলেন, যে যার মতো কিন্তু ইচ্ছা মতো লুট তরাজে ব্যস্ত। এখন কাকে বাদ দিয়ে কাকে নিবেন, এটা একটা বিষয়। তো এই বিষয়গুলোর সমাধান আমি মনে করি ওই বোধ বা মূল্যবোধের অপক্ষয়, এই দিকে আমি কথা বলতে চাই না। এই বিষয়গুলো আমি ওইভাবে বিশ্বাসও করি না। আমি যেটা বিশ্বাস করি সেটা হলো বাংলাদেশ শুধু না, পৃথিবীর যেখানে মানুষ থাকবে সেখানেই অপরাধী থাকবে এবং শয়তান থাকবে এবং লুটেরা থাকবে। তো আপনি যদি ভুলে না যান, দেখেন সাউথ ক্যালিফোর্নিয়াতে যখন লুট শুরু হলো, ওই পুলিশের যে বিষয়গুলো, তখন কিন্তু ট্রাম্প কিন্তু একটা বিষয় বললো, when looting starts shooting starts। তার মানে হলো লুট বিষয়গুলো কিন্তু শুধু বাংলাদেশে না, বিদেশে এবং অন্যান্য ভালো ভালো কান্ট্রিতে কিন্তু লুটের যে বিষয়টা কিন্তু আপনি দেখবেন। কিন্তু এর নেপথ্যের যে চাবিকাঠি, সেটা আমি বিশ্বাস করি ওই ঘুরে ফিরে একটা দেশে যদি স্বচ্ছ, ফেয়ার এবং ইম্পার্শিয়াল গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে বিষয়গুলো হয়, সেটি হলো নির্বাচিত শাসন ব্যবস্থা এবং সরকার ব্যবস্থা, এবং সরকার ব্যবস্থার শুধু না, তারা যদি আইনের শাসন, গণতান্ত্রিক শাসন, বিচার বিভাগের শাসন, আইন বিভাগের শাসন, এই বিষয়গুলো যদি ট্রান্সপারেন্ট হইতে, অ্যাকাউন্টেবল হইতে এবং গুড গভর্নেন্স যে বিষয়গুলো, এই বিষয়গুলো যদি তারা তুখরভাবে এক্সারসাইজ করে এবং এই কমিটমেন্ট যদি থাকে, তাহলে আমি মনে করি যে বাংলাদেশের এই প্রক্রিয়াটা, এই লুট তরাজের যে প্রক্রিয়া, এটি বন্ধ হবে। এবং আমাদেরকে ভাবতে হবে যে লুট শুধু অর্থই কিন্তু হচ্ছে না, বা সম্পদই কিন্তু লুট হচ্ছে না, গণতন্ত্রও কিন্তু লুট হচ্ছে, ভোটের অধিকারও কিন্তু লুট হচ্ছে। অর্থাৎ এক কথাই কিন্তু এই আলোচনা করেও কিন্তু আপনি কাকে বাদ দিয়ে কাকে ধরবেন। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে শহীদ মিনার বা আইএমএলটির যে কমিটি, এখানে আমি যতটুকু মনে করি 2 জন ব্যক্তি বাদে অন্যান্য ব্যক্তিদেরকে কিন্তু এটা কিন্তু ওইভাবে কেউ ফিল করছে না যে আপনি নেতা হওয়ার জন্য খুব খায়েশ, এই বিষয়গুলো আমি ওভাবে ফিল করি না। আবার ওখানে যারা শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ এখন পর্যন্ত আছেন, তারা কিন্তু অনেক ক্ষেত্রে ঘরের খেয়ে মোষ তাড়ানোতে ব্যস্ত। কারণ আমি জানি যে ওখানে আমাদের শ্রদ্ধেয় ব্যারিস্টার আমাদের সিনিয়র আছেন, উনি কিন্তু এই বিষয়গুলো আমি জানি
ওনার সোয়েট, লাভ এবং অ্যাফেকশন গুলো কিন্তু আমরা কাছ থেকে দেখছি, এবং আমাদের কাছ থেকে কিভাবে টাকাগুলো উনি নিয়ে গেছেন এবং কিভাবে কন্ট্রিবিউট করতে আমাদেরকে মোটিভেট করছে, এই বিষয়গুলো আমরা বুঝি। একটা দায়িত্বে থাকলে অনেক চ্যালেঞ্জ থাকে, অনেক অব্লিগেশন থাকে। দূর থেকে শুধু এটি যদি বলা হয় যে কেন পদত্যাগ করেন না, আপনি পদত্যাগ করলে সব সমস্যার সমাধান, এটা তো এক ধরনের যুদ্ধ বিগ্রহ অবস্থা। এই মুহূর্তে যদি ওই ময়দান থেকে সিনিয়র লয়ার হিসেবে যদি উনি পলায়ন করে, তাহলে তখন আবার কথা উঠবে যে আপনি এত বিপদের গ্রস্ত কমিউনিটিকে আপনি রেখে চলে গেলেন কেন, এখন যাবে কোথায়? এটা মানে মানে শাখের করা, থাকলেও বিপদ, না থাকলেও বিপদ। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যেটি মনে করি যে একজনের সম্মান দিতে গিয়ে আর একজনকে যেন অসম্মানিত না করি, এবং ফেসবুকের মতো একটা মিডিয়াকে আমরা যেন অ্যাবিউজ না করি, এবং আপনার ওই বেড়ালের বিচার করতে গিয়ে কুত্তাকে মেরে ফেলা ঠিক না, এবং মানুষের বিচার করতে গিয়ে এসে অমানুষকে আপনি লিডারশিপ দেওয়ার জন্য কিন্তু আমরা কমিটি প্রস্তুত না। তার মানে হলো লিডার কিন্তু বাই বর্ন, লিডার কিন্তু আমি বললাম আমি লিডার, নো, এটা হতে পারে না। লিডার কিন্তু জন্ম নেয়, লিডার কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেসিং এর মাধ্যমে আসতে হয়। কেউ বললো যে আমি লিডার, নো, এটা টিকবে না। এই সাস্টেনিটি থাকতে হবে, এবং এখনো কিন্তু কমিউনিটিতে এই ভালনারেবিলিটি আছে কিন্তু, এবং অতীতে কি হয়েছিল বা কি হতে পারতো এই বিষয়গুলো নিয়ে আমি কিন্তু আলোচনা করতে পারি, আমি চাচ্ছি না। কিন্তু এটা ঠিক এখন এটা শেষ পর্যায়ে এই বিষয়ে একটা উইন উইন সিচুয়েশন কিভাবে হতো, আমি মনে করি অ্যাপার্ট ফ্রম এই কমিটি একটা ফেয়ার কমিটি করা যেত। ওই ফেয়ার কমিটি একটা সিদ্ধান্ত দিত, এবং এই কমিটি এক্সিস্টিং কমিটি মুক্ত থাকতো যে ভাই এই বিচার প্রক্রিয়া আমরা নাই। এই ফেয়ার কমিটি ফর এক্সাম্পল তার মধ্যে আপনার ডাইভার্সিফাইড একটা কমিটি হতে পারতো, আপনার ব্ল্যাক কমিউনিটি থেকে একটা লোক আসতে পারতো, হোয়াইট কমিউনিটি থেকে একটা লোক আসতে পারে, সাউথ এশিয়ান বা ইজিপশিয়ান কমিটি থেকে এরা দিয়ে একটা 5 জনের কমিটি বা 7 জনের কমিটি থাকতে পারে, সিটির একটা কাউন্সিলর থাকতে পারতো। ওরা একটা সিদ্ধান্ত দিত যে এই পার্টিকুলার দুইটা ব্যক্তির আসলে কি হবে। আবার এট দ্য সেম টাইম আমাদের মতো কিছু লোককে দিয়ে এটা লবি করা যেতে পারতো যে ভাইজান অথবা আপাজান, এটা থেকে অনেক সম্মানিত পোস্ট থাকবে, আপনারা মনে হয় নিজে উদ্যোগে সেটাই দিলেও কিন্তু ওইভাবে মনে করছেন যে অসম্মানিত হবেন, আসলে এটা না, আপনারা মঞ্চ রিজাইন করলে বা অব্যাহতি দিলে এই বিষয়গুলো উইন উইনের সিচুয়েশন হয়। হইছে কি যে এক পক্ষ মনে করছে যে আমি রিজাইন করলে আমি মনে হয় অপরাধী প্রমাণ হয়ে যাব, আমি মনে হয় লুটেরা প্রভাবিত হয়ে যাব, এটা যেমন তাদের একটা ভুল। আবার অন্য পক্ষ মনে করছে যে এই দুইজন চলে গেলে মানে পৃথিবী একটা স্বর্গের একটা ফলগু ধারা বয়ে যাবে। তার মানে হলো একটা চেক অ্যান্ড ব্যালেন্স বিষয়গুলো কিন্তু এখানে আসতে পারতো, যেটা নাকি একটা উইন উইন রেজাল্ট আনতে পারতো, এবং ভদ্রোচিত ভাবে শালীন ভাবে, যেটি কেনেডিয়ান যে একটা আপনার সিস্টেম, কেনেডিয়ান যে একটা সমাজ ব্যবস্থা অথবা মানুষের যে সমাজ ব্যবস্থা, গণতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা, সুষ্ঠু যে বা সাবলীল কমিটির যে একটা ফলগু ধারা, এবং এই বিষয়গুলো কিন্তু আমরা একটা খুব কমফোর্ট জোনে থাকতে পারতাম। এবং এই কোভিডের সময়ে বিলিভ মি বা মামুন ভাই, আমরা কিন্তু মাঝে মাঝে ফেসবুকে ঢুকতে পারি, বেশি এই প্রফেশনের কারণে আমরা টাইম পাই না, কিন্তু এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে ডিসকমফোর্ট ফিল করি। সবাই কিন্তু আমাদের ভাই ব্রাদার, কিন্তু আবার ওই একজন খুচা মেয়েরা আর একজনকে বলা হচ্ছে, আরেকজনকে ছোট করা হচ্ছে, এই করা হচ্ছে, তাই করা হচ্ছে। আমরা কিন্তু একটা অসুস্থ পরিবেশের মধ্যে যাচ্ছি, এটা কোভিড থেকেও খারাপ। এবং আমি মাঝে মাঝে এটাও ফিল করি যে কোভিডের ভ্যাকসিন তো হবেই, কিন্তু এই জেলা সিস্টারদের কোনো ভ্যাকসিন নাই, এইগুলো ছোটখাটো হীনমন্যতার কোনো ভ্যাকসিন নাই, এবং কখনো ব্রড মাইন্ডে যে বিষয়গুলো চিন্তা ভাবনা করা অথবা আউট অফ দি বক্স চিন্তা ভাবনা করা, বা এই আলাদাভাবে এই মান সম্মান বজায় রেখে যেটা সুষ্ঠুভাবে যেটা সমাধানের দিকে যাওয়া, কেউ এটা ভাবতে চাচ্ছে না, এবং এতে করে কিন্তু কেউই লুজার হচ্ছে, কেউই কিন্তু লাভবান হচ্ছে না। ধন্যবাদ বাংলাদেশ গভর্নমেন্টকে যেমন ধন্যবাদ। সময় সংক্ষিপ্ত, আবার আসবো, সময় সংক্ষিপ্ত কারণে আপনি বাধ্য হলাম আপনাকে রাখতে। তো আমি এই পর্যায়ে আফরোজা হোসেনকে বলবো সংক্ষেপে সর্বশেষ বক্তব্য দেওয়ার জন্য, এবং আপনি শুনলেন সমস্ত সবার বক্তব্য। আমার ছোট্ট একটি প্রশ্ন, সেটা হলো যে হুন্ডি এবং রিয়েলেটার, আমাদের পত্রিকায় কাজ করতে গিয়ে আমরা অনুসন্ধানের রিপোর্ট একটা তৈরি করতেছি। সো ওইখানে আমরা যেটুকু প্রাথমিক পর্যায়ে বের করতে পেরেছি সেটা হলো এখানকার রিয়েলেটার এবং হুন্ডি ব্যবসায়ীদের মাধ্যমে বাংলাদেশের
টাকাগুলা অর্থ পাচার হচ্ছে। তো এদেশে কি কোনো আইন নাই হুন্ডি এবং এই অবৈধ অর্থ যে আসে বা অবৈধ অর্থ লেনদেন যে হয়, এটাতে কি আপনার, এটাতে যদি একটু বিশ্লেষণ করেন। অবশ্যই, ধন্যবাদ। প্রথমে বলতে হবে, কানাডার একটা হিস্ট্রি বলতে চাই। কানাডার ফাউন্ডার জন এ ম্যাকডোনাল্ডস, ওনার স্ট্যাচু কিন্তু কিছুদিন আগে আমরা উপড়ে ফেলেছি, লন্ডন থেকে উপড়ে ফেলে দেওয়া হয়েছে। কানাডার ফাউন্ডার, তার স্ট্যাচু আমরা উপড়ে ফেলে দিয়েছি বিকজ হি ইজ রিলেটেড টু ফার্স্ট নেশন স্কুল সিস্টেম, যেখানে থাউজেন্ডস অফ পিপল ওয়ার অ্যাবিউজড, এবং 150 বছর পরেও আমরা তার মনুমেন্টকে শ্রদ্ধার থেকে বার করে দিয়েছি। ইভেন আমরা জানি এখন অনেকেই, দেয়ার ইজ ডিসকাশন যে আমরা তাকে শ্রদ্ধা দেখাবো নাকি তার খারাপ জিনিসটাই দেখবো, কিন্তু মানুষ তার খারাপ জিনিসটা নিতে পারছে না, এই জন্য তার মনুমেন্টটা আমরা উপড়ে ফেলে দিয়েছি। তো এখানে আমি বলবো যে কেন আমরা রিজাইন করতে বলি সবাইকে যদি 1-2 জন ইনফল্ট হয়। এখানে আমাদের এই আলোচনার উদ্দেশ্যে যখন আপনি আমাদেরকে ডেকেছেন, তখন আমাদের প্রথম কথাই ছিল যে আমরা কোনো ব্যক্তিকে পয়েন্ট আউট করার জন্য এই আলোচনা করছি না, আলোচনা করছি হাউ টু ডিসলভ দ্য সিচুয়েশন, হাউ টু ব্রিং মোর অ্যাওয়ারনেস অ্যান্ড এই নষ্ট আগুনটাকে নেভাবার জন্য কিভাবে নেভানো যায়। এবং আই স্টিল সি দ্যাট রিজাইন ইজ দ্য, লাইক সিটির কাছে এই মনুমেন্টটা সাবমিট করা এবং রিজাইন অফ দিস টিম, আই স্টিল সি ইট, কারণ দে ফেল টু ডু দেয়ার পার্ট। ইটস নট তারাও সবাই দোষী, তারাও সবাই, নো। এখানে যে এই যে উই চ্যারিটি ডিসলভ হয়ে গেল, এখানে 70,000 স্টুডেন্ট এভরি ইয়ার গেট মেনি চান্স টু ফ্লোরিশ দেয়ার ক্যারিয়ার, সেই only one association, উই চ্যারিটি, only one in Canada, এর মতো এত বড় ছিল, সেটা যদি ডিসলভ হয়ে যেতে পারে ওভারনাইট, আমাদের এই মনুমেন্টের তো কোনো দাম নেই। শহীদ মিনার, এটা আমাদের ভ্যালু, আমাদের ভ্যালু। এবং অনেকেই এই মহসিন ভুঁইয়ার মতো অনেকেই লাভ এন্ড সোয়েট মান্থস আফটার মান্থস দিয়েছে এবং পয়সা দিয়েছে, এটা যে আমরা অ্যাপ্রিসিয়েট করছি না তা না। ইট উইল বি ইনজাস্ট যদি আমরা বলি যে না, আপনি যা কাজ করেছেন আপনি শুধু খারাপই করছেন। নো, হি হ্যাজ পুট his voice tells us that he is responsible person, he is trying to do his best, but কথা হলো এখানে যে we could not protect the integrity, we cannot protect the accountability, transparency. এখন even now people are demanding transparency. তো আমি বলবো এটা কোনো পার্সোনাল এজেন্ডা না। আমি অ্যাকচুয়ালি বাংলাদেশের এই যে আমি কোনো ডোনেশন দেইনি শহীদ মিনারের জন্য, এবং আমি জানতামও না এমন একটা কাজ হচ্ছে, হুইচ ইজ মাই ফল্ট। আমি বাংলাদেশি কমিউনিটি থেকে একটু সরে গেছি, বাট আই এম ইনভলভ উইথ মেনি থিংস, এবং আই কেয়ার অ্যাবাউট আওয়ার Canadian community, the value we stand up for. এবং এই জন্য উই চ্যারিটি এবং কানাডার ফাউন্ডার জন এ ম্যাকডোনাল্ডের উদাহরণটা দিলাম যে ইটস নট অ্যাবাউট দ্য স্ট্যাচু, ইটস নট অ্যাবাউট আওয়ার মানি, আওয়ার লাভ এন্ড সোয়েট, ইটস অ্যাবাউট দ্য ভ্যালু উই পুট ইন প্লেস অন এ স্ট্রাকচার। তো এখন এই যে হুন্ডি এন্ড রিয়েলটর, এটা ইজ নট এ নিউ থিং অ্যান্ড ইটস নট অনলি ফ্রম বাংলাদেশ। চায়না থেকে সেই 10-12 বছর আগে শুনেছি চাইনিজরা আসে বক্স ফুল অফ like briefcase full of cash money, here is the money, give me the house, I will sign it and goodbye. এইভাবে হচ্ছে, এবং গভর্নমেন্ট many ways trying to mitigate the situation. তারা যে কাজটা কানাডাতে করার চেষ্টা করছে যে আমরা we don't want to harm our community, we don't want to harm the people who is making their living out of it, honest living, কিন্তু at the same time we also don't want this whitewash of this money. And so ভ্যাঙ্কুভারে যেমন ট্যাক্স দেওয়া হলো, ফরেন যারা বাড়ি কিনবে তারা আরো 15% ট্যাক্স দিতে হবে, প্রপার্টি ট্যাক্স বা বাই এন্ড সেলের ট্যাক্স, হোয়াট এভার ইট ইজ। তো এইভাবে গভর্নমেন্ট ইজ very, very exclusively coming out with policy. এবং policy is a work in progress, work in trial, and that's how we grow. একদিনে আমরা কখনো বাংলাদেশও একদিনের প্রোটেস্টে জয় হয় নাই। বাংলা লক্ষ লক্ষ লোক জীবন দিয়েছে, ভাষার জন্য দিয়েছে, স্বাধীনতার জন্য দিয়েছে, এবং এদের মধ্যেই অনেক খারাপ লোক আছে যারাও জান দিয়েছে। এবং আজকে সকালে একটা আলোচনা হচ্ছিল এবং ওখানে একজন বলছিলেন যে
বঙ্গবন্ধু বলেছেন যে পাকিস্তানিরা বাংলাদেশের সবকিছু লুটে নিয়ে গেছে, রেখে গেছে চোর বাটপার আমার জন্য। সেই 50 বছর পর উই স্টিল ডিলিং উইথ দিস, হোয়াট এ শেম। তা আমি স্টিল আই উড সাজেস্ট আমরা যদি উই চ্যারিটি, যেটা নাকি ইয়াং জেনারেশনকে সাপোর্ট করা হচ্ছিল টু দ্য ডাইরেকশন অফ দেয়ার লাইফ, সেটা যদি আমরা ডিজলভ করতে পারি ওভারনাইট, why can't we do this? আমরা বলছি না শহীদ মিনার ভেঙে ফেলেন, আমরা বলছি না মহসিন ভাই আপনি wrong. We still need you, we still need all of you to stand up together and dissolve it. No, it's not that আপনি fail করলেন আমি fail করলাম. We all have to take responsibility. We all are successful at the same time. We have to say that we all failed. We all failed. এখন যে protest হবে এবং হচ্ছে, we all failed. It has to stop by all means. Please stop this insanity. We have to. যেভাবে পারি. And I'm interested. If আমি যদি কিছু করতে পারি, I'm interested. ধন্যবাদ। আনমিউট করেন। আপনার মাইক্রোফোন অফ আছে। ধন্যবাদ, খুব সুন্দর তার সর্বশেষ বক্তব্য রাখলেন। সো আমি এই অনুষ্ঠানের সর্বশেষ বক্তা হিসাবে আব্দুল হালিম মিয়াকে রাখবো। আমি এ পর্যায়ে মহসিন ভুঁইয়াকে আমি অনুরোধ করব, আপনি আলোচনা শুনলেন, আলোচনা সারমর্ম বুঝেছেন। এখন আমাদের লাস্ট যে প্রশ্নটা আপনার কাছে সংক্ষেপে, সময় সংক্ষেপে বলবেন যে আমাদের এই কমিউনিটিকে, আমি বারবার এই প্রশ্নটি করতে, এই কমিউনিটিকে ঐক্যবদ্ধ করার জন্য আপনার কাছে কি কোনো উপায় আছে বা আপনার কাছে কোনো পরামর্শ আছে যে এটা করলে এই কমিউনিটিকে ঐক্যবদ্ধ করা যায় এবং আমরা বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরবো, আমরা বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরবো। আমরা শুধু শহীদ মিনার না, আরো অনেক কিছু করার আছে আমাদের দেশে এবং আমাদের এখানকে যারা আছি, প্রবাসী বাংলাদেশি ভাষাভাষী যারা আছি। তো আমরা এইগুলার ক্ষেত্রে এই ছোট্ট একটা বিষয় নিয়ে কেন এত মাতামাতি বা কেনই বা এত হিংসা বিদ্বেষে বিচ্ছিন্ন, কিভাবে অকুমেটেড করা যায়, এবং যারা নেতৃত্ব দিতে গিয়ে ব্যর্থ হয়েছেন, বিভক্ত করেছেন, আমি মনে করি তাদেরকেও স্বেচ্ছায় সরে যাওয়া উচিত। যে আমাদের মতো যারা নতুন প্রজন্ম তাদেরকে এগিয়ে দেওয়া উচিত এবং যারা আসতে চায় তাদেরকে দেওয়া উচিত। আপনি সেই গুরুদারা মান্দাদার আমলের আপনি 25-30 বছর ধরে কমিউনিটি সার্ভিস দিতেছেন, কি সার্ভিস দিচ্ছেন? আমিও 2004 আসি, এখন পর্যন্ত কোনো কিছু দেখি নাই যে কি সার্ভিস আপনারা দিয়েছেন। সো আপনার কাছে কি সলিউশন আছে চমকপ্রদ, সংক্ষেপে যদি বলেন মহসিন ভাই। ধন্যবাদ মামুন ভাই, খুবই খুবই ছোট প্রশ্ন কিন্তু অনেক বড় উত্তর। আসলে আমি এই কমিউনিটিতে একজন কর্মী হিসেবে থাকতে চাই। আমি এই আমি লিডারশিপে বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি না? যদি আমি কিছু ভালো কাজ করতে পারি, ভালো, আপনি যদি অ্যাকসেপ্ট করেন এটাই আমার জন্য প্রাপ্ত। আর যদি আমি দেখি কেউ কোনো ভালো কাজের উদ্যোগ নিয়েছে, আমি তার পাশে দাঁড়াবো। এটাই আমার হচ্ছে মোট। সে যেই হোক, একজন ভালো কাজ, ভালো একটা মিশন নিয়ে আপনি আগায় যান, ইউ উইল গেট মাই 100% সাপোর্ট। দেখেন, আমরা কথায় কথায় ব্লেম করি, এটা ঠিক না। যদি কেউ কিছু ভালো কাজ শুরু করে, আমার মনে হয় আপনারা সবাই এটাকে সাপোর্ট করে আগাই নেবেন, সে যেই হোক। এটা হচ্ছে আমাদের একটা সুন্দর দিক হওয়া উচিত। তাতে কি হলো, সবাইকে যদি আমরা কর্মী ভাবা শুরু করি, আমি আমাকে একজন ভালো কর্মী, আপনাকে একজন ভালো কর্মী সমাজ সেবায় নিযুক্ত করি, দেখবেন লিডারশিপের ক্রাইসিসই থাকবে না। বর্তমানে যেটা চলছে, লিডারশিপের যে আইডেন্টিটি ক্রাইসিস যেটাকে বলা হয় সংক্ষেপে, যে সবাই আমরা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতেছি। এটা হবে কেন? যদি কেউ একটা ভালো কাজ করে, ভাই সমস্যা হতেই পারে। সবাই কি সর্বজ্ঞানে জ্ঞানী? তা তো না। কিন্তু আসেন, আপনার মধ্যে যে ভালো গুণটা এবং জ্ঞানটা সেটা ঢেলে দিন, আগাই নেন। কমিউনিটিকে ঐক্যবদ্ধ রাখার জন্য কেউ কাউকে দোষারোপ করেন না, বরঞ্চ একটা সলিউশন দেন। যে সলিউশনটা এটাকে সবাইকে, আমরা যেমন ওখানে গেলে মামুন ভাই আমরা হ্যান্ডশেক করতে পারি, আপনারা কেমন আছেন, সে যে দলের হোক, মতের হোক, ধর্মের হোক, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। ম্যাটারটা হচ্ছে আপনাকে সহনশীল হতে হবে, অন্যের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। ভালো কাজের প্রশংসা আপনি করেন চাই না করেন, ভাই খারাপ কাজটা করেন না। আর ভালো কাজ যদি মনে করেন যে উনি ভালো কাজ করতেছেন, পাশে এসে দাঁড়ান, ওনাকে আরো একটু আগায় নেন, মনোবল যোগান। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। এবং এই কাজটি যতক্ষণ পর্যন্ত আমরা নিঃস্বার্থভাবে নির্দ্বিধায় করতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা কমিউনিটিকে এক করতে পারবো না। কমিউনিটি আসলেই ভালো একটা সুন্দর একটা কমিউনিটি, হচ্ছে আমাদের মধ্যে কমিউনিকেশন গ্যাপটা রয়ে গেছে বিরাট। আমরা যে মন খুলে
কমিউনিকেট করতে পারতেছি না বা করি না আমরা, এটা আমাদের একটা স্বভাব সুলভ একটা অবস্থা। আমি মনে করি যে আমাদের যে যে কোনো কর্নার থেকে হোক যতটা ভালো কাজের জন্য কাউকে আহ্বান করলে আসেন পাশে এসে দাঁড়ান, আগাই নেন। এখানে মসজিদ হচ্ছে, মন্দির হচ্ছে, গির্জা, বাংলাদেশি কমিউনিটি আছে কিনা আমি জানি না, যদি নাও থাকে আমি বলবো করেন, আছি আমরা সঙ্গে। আপনার যে কোনো ভালো কাজ, যে কোনো ভালো কাজের সঙ্গে আপনি থাকেন, অ্যাটলিস্ট আমি তো নিজে অন্তত আত্মার শান্তি পাই। আমি কিন্তু আবারও বলতেছি, আইএমএলডি কমিটিতে অনেকবার রিকোয়েস্ট আসার পর আমি কিন্তু এই কমিটিতে নাই। আমি তো পেছন থেকে এর চেয়ে বেশি কাজ করতে পারি, আমি কমিটিতে যাই কি করবো? কমিটিতে আমার ওখানে উপস্থিতির প্রয়োজন নাই, কিন্তু এর চেয়েও ভালো কাজ আমি করতে পারি। এটাকে আগায় নেওয়া দেওয়া, যদি একটা ইট শর্ট করে আমি চেষ্টা করবো ইটটার যোগান দেওয়া, কেমনে কেনা যায় ভাই, ওইটা দিয়ে পয়সা দিয়ে পারলে, না হলে নিজের পরিশ্রম দিয়ে পারলে সেটাকে আমি করে দেবো। এইভাবে আমি থাকতে চাই এবং এইভাবে আমি কমিউনিটি সবাইকে আহ্বান জানাতে চাই, প্লিজ দেখেন, অনেক কথা বলা যায় কিন্তু প্র্যাকটিক্যালি কোনো কিছু করতে গেলে অনেক বাধা আসে। বাধা আসুক, আপনি আপনার জায়গা থেকে ভালো কাজটি করুন, তাহলে দেখবেন এটা একটা সুন্দর কমিউনিটি হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ মহসিন মিয়া, খুব সর্বশেষ খুব সুন্দর বক্তব্য রাখলেন, কমিউনিটি ঐক্যবদ্ধ করার জন্য প্রস্তাবও করলেন। সো ধন্যবাদ মহসিন মিয়া। আমি এই পর্যায়ে সর্বশেষ বক্তা আব্দুল হালিম মিয়া, হালিম ভাই, আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, যেহেতু আমরা একই পেশায়, বা আপনিও একটি টিভি এবং পত্রিকার সাথে সংযুক্ত, আমিও একটি ছোট্ট পত্রিকা বা একটা ছোট্ট টিভির সাথে সংযুক্ত। সো এখানে টরন্টোতে আপনার অনলাইন এবং ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া অনেকগুলা, কিন্তু আমাদের দুর্ভাগ্য এখানে একটা প্রেস ক্লাব নাই, আমাদের মাঝে কোনো সংগঠন নাই। আমি মনে করি ব্যক্তি বিশেষের কারণে এটা হয়ে উঠছে না। আমরা অনেকবার বসেছি কিন্তু হয়ে ওঠে নাই। সো আমাদের মধ্যে যদি একটা ঐক্যবদ্ধ, বা আমরা যে কটা পত্রিকা বা টিভি চ্যানেল গুলো আছে তাদের মধ্যে যদি একটা সংগঠন থাকতো, আমরা মনে করতাম যে অনেক কিছুতে আমরা কন্ট্রিবিউট করতে পারতাম এবং প্রবলেম সমাধানের চেষ্টা করতে পারতাম। এটাতে আপনি কি মনে করেন? ধন্যবাদ। অনেক চমৎকার এখানে আলোচনা হলো। আমি যেটি বলবো সেটি হচ্ছে যে দেখুন, এই আপনার কথার উত্তর পেয়ে যাবেন আমার এই কথার মধ্যে। সেটি হচ্ছে যে কিতাবের কথা আর প্র্যাকটিক্যাল বাস্তবতা, যে ফিল্ডে যেটা ঘটে বা যেটা আছে সেটা টোটালি ভিন্ন। আমি একজন ফিল্ডের ওয়ার্কার, আমি দেখে এসেছি বাঙালি, বাংলাদেশের মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমাদের মধ্যে আমরা কি চরিত্র ধারণ করি। সো ফিল্ড বাস্তবতা এক জিনিস, আর আমি একটা আহ্বান করলাম সেটা আর এক জিনিস। কোনো আহ্বানে কাজ হয় না, করতে হয়। সে করাটা কি, সে প্রসেসটা কি, সেটা আমি একটু বলি। সেটা হচ্ছে যে এই যে এই আপনার বাড়িতে যদি একটা অনুষ্ঠান করেন, আই ডু নট কেয়ার আপনি কাকে দাওয়াত দিলেন না দিলেন, আই ডু নট কেয়ার। আর আমার বাড়িতে হলেও আপনিও কখনো কেয়ার করবেন না যে আমার বাড়িতে আমি যতই ফেসবুকে পোস্ট দেই, হাজার খাবারের পোস্ট দেই, এই করি সেই করি, আপনার কিছু আসে যায় না তাতে। কিন্তু যখনই আমি একটা কমন জিনিস নিয়ে, কমন ইন্টারেস্টের জিনিস নিয়ে আমি কথা বলবো, তখন সেখানে আপনার নাম দিয়ে আমি বলবো যে, কারণ কমিউনিটি যখন বলা হয় তখন আপনিও কমিউনিটির একজন, আমিও কমিউনিটির একজন। আপনি আমার নাম ভাঙাবেন তারপরে আমাকে ডাকবেন না, তা হয় না। ওইটা তারপরে বলবেন আসেন না কেন ভাই, আমরাই তো গেছি, আপনি আসেন নাই কেন, ওইভাবে হয় না ভাই। ইভেন আপনার বাসায় যদি কাউকে দাওয়াত দেন, আপনি যদি পত্রিকায় দিয়ে দেন আমার বাসায় দাওয়াত, কয়জন লোক যাবে? আপনাকে ফোন করতে হবে, আপনাকে বলতে হবে যে ভাই আসেন আমার এখানে। আপনি যদি কনভেনার হন, আপনি যদি আহ্বানকারী হন, তাহলে আপনার রেসপন্সিবিলিটি রয়েছে এখানে দাওয়াত দেওয়ার। আপনি যদি সেটা অ্যাভয়েড করেন, আপনি শহীদ মিনার কেন, যাই হোক না কেন, কোনো কিছুতেই কারো কিছু আসে যায় না। আপনারা শহীদ মিনার করেছেন, অনেক ভালো কাজ করেছেন, ধন্যবাদ, আপনাদের নাম স্মরণ থাকবে, কমিউনিটিতে অবদান রেখেছেন, ফাইন। এখানে ওগুলো নিয়ে তো কথা হচ্ছে না, কথা হচ্ছে দুইজন ব্যক্তি নিয়ে। যেই আপনারা কাজ করতে যেটা আফরোজা আপা বললেন, ট্রান্সপারেন্সি নিয়ে প্রশ্ন উঠেছে, তো আপনারা ব্যর্থ হয়েছেন। তাহলে ব্যর্থ হলে তাহলে ব্যর্থতার অভিযোগে উনি পদত্যাগ দাবি করছেন, পদত্যাগ করেন, নতুন কমিটি করেন, সেগুলো একটা বিষয়। কিন্তু আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। আমি বলছি যে যারা ভবিষ্যতে ঐক্যবদ্ধ সমাজ কায়েমের কথা বলে, তাদেরকে সেই জন্য কাজ করতে হয়। সবাই তো বলে না। এখানে 1 লক্ষ বাঙালি আছে, কয়জন লোক এখানে এই শহীদ মিনারের সাথে ইনভলভ আছে? কয়জন লোক এখানে এই নানান ধরনের যত সামাজিক কর্মকাণ্ড, কয়জন লোক থাকে? 60,000 70,000 পিপুল ওগুলো কেয়ারও করে না, কোথায় আছে আপনারা জানেনও না। কিন্তু যদি সত্যিকার অর্থে, আপনারা অনেকেই বলেন যে আমাদের বাঙালি কমিউনিটির একজন এমপি চাই, আমরা একজন কাউন্সিলর চাই, তারপরে আপনি আরেকজনকে মাইনাস করবেন, আরেকজনকে ল্যাং দিবেন, তারপরে আপনি চিন্তা করবেন যে উনি আসলো না কেন, আমি তো আসলাম। ওইরকম ভাবে হবে না ভাই।
আপনি যদি সত্যিকার অর্থেই চান তাহলে আপনাকে সিনসিয়ারলি সবাইকে নিয়ে কাজ করার জন্য পরিবেশ তৈরি করতে হবে, আপনাকে আহ্বান করতে হবে, দরকার হলে আপনাকে হাতে পায়ে ধরতে হবে, আপনাকে রিকোয়েস্ট করতে হবে, আপনাকে ওইভাবে বললে হবে না। সো পত্রিকার ব্যাপারটাও তাই, পত্রিকার ব্যাপারটাও তাই। আপনি এই এই যে প্রেস ক্লাবের কথা বলেন, যে কোনো কথাই বলেন, একজন আহ্বান করে, সবার মাথায় সব উদ্যোগ আসে না, কারো না কারো মাথায় আসে, সে প্রশংসাটা বেশি পায়, পাক, তাতে কোনো অসুবিধা নাই তো। আমি তো আপনাকে লিডার মানতে রাজি আছি, কিন্তু আপনি আমাকে, আমি আসসালামু আলাইকুম বলবো, আপনি ওয়ালাইকুম সালামও বলবেন না, তা তো হয় না। আপনি ডিসরেসপেক্টফুল হলে তো ওইটা আপনি তো, তারপরেও আপনি বলবেন যে কমিউনিটির ঐক্যবদ্ধ। কমিউনিটি কেন ঐক্যবদ্ধ হয় না সেটা রুট কজটা আপনাকে জানতে হবে, সেই জায়গাটা আপনি হিট করবেন, দেখবেন যে কমিউনিটি ঐক্যবদ্ধ হয়। দলের পিছনে কমিউনিটি ঐক্যবদ্ধ হয়েছে, আফরোজা আপা ডাকুক, আফরোজা আপার পিছনে ঐক্যবদ্ধ হবে। কিন্তু এখন প্রথম কথা হচ্ছে যে কারা কারা ক্যান্ডিডেট হতে যাচ্ছে বাংলা কমিউনিটিতে, তাদের যোগ্যতাটা কি, ব্যাকগ্রাউন্ড কি, কোনো কিছুই কনসিডারেশনে নাই। ধরুন আমরা কেনেডিয়ান যে ভ্যালুজটা দেখে আমরা কানাডায় ইমিগ্রেশন নিয়ে আসছি, সেই ভ্যালুজের আমি ধারি না, আমিও একটা কিছু হইতে চাই এখানকার। তো ভালো কথা, হইতে চান তাহলে সবাইকে ডাকেন, অ্যাটলিস্ট আপনার সারাউন্ডিংস যারা আছে তাদেরকে ডাকেন, একবার ডাকেন, মতামত নেন যে ভাই আমি একটা কিছু হইতে চাই, আচ্ছা আমি যদি না হয় তাহলে আপনি হন, একটা মত বিনিময় করেন। বা কোন ধরনের কি করলে, সবাই তো আসবে না, অ্যাটলিস্ট মানে ব্যাপক সংখ্যক মানুষ যাতে, অর্থাৎ বাংলায় যে শব্দটা বলে প্রতিনিধিত্বশীল যেন হয় কথাটা, যে পার্টিসিপেটরি রিপ্রেজেন্টেশনাল যেন হয়, সব শ্রেণীর। আপনি চেষ্টা করেছেন, একটাবার চেষ্টা তো করবেন, আপনি একটা ডকুমেন্ট দেখান যে আপনি চেষ্টা করেছেন, আপনি করেনই নাই, হঠাৎ করে একজন একদিন একটা ডিক্লেয়ার দিলেন ভাই আমি অমুক ইয়া। ওইভাবে কমিউনিটি ঐক্যবদ্ধ হয় না, ওইভাবে প্রেস ক্লাবও হবে না। আমি আশা করি আপনি, চমৎকার আলোচনা হলো। আমার মনে হয় যে যদি ল্যাং মারামারি করা হয় তাহলে দেখবেন যে আপনি দাঁড়াবেন, এই যে বাঙালি মহসিন ভাই তো নিজেই ওখানে সম্ভবত 3জন ক্যান্ডিডেট হয়েছিলেন, যে কাউন্সিলর ওইখানে, কেন 3জন কাউন্সিলর হবে, একজন বাঙালি কাউন্সিলর হতে পারে না? নিশ্চয়ই পারে, এবং সেই প্রক্রিয়াও আমাদের জানা আছে। কিন্তু আমাদেরকে ডিসরেসপেক্ট করা হয়। অভিজ্ঞতার একটা দাম আছে, যতই নতুন প্রজন্মের কথা বলেন, নতুন প্রজন্ম কি শিখতেছে, খারাপ শিখতেছে, তারা আমাদেরকে কেয়ারও করবে না। তাহলে আমাদের দায় রয়েছে, সেই দায় থেকে আসেন আমরা ভুল ত্রুটি কিভাবে, কোথায় রুট কজটা কি প্রবলেমের, কেন ঐক্যবদ্ধ হতে পারি না। আমরা ঐক্যবদ্ধ হতে চাই, আমি তো এখানে পুরো রিপ্রেজেন্টেটিভ হতে চাই না, আমি চাই মহসিন ভাই হোক, কিন্তু আমি চাই মহসিন ভাই যখন হবেন সেজন্য আমাকেও রেসপেক্টফুলি ডাকেন। যদি মনে করেন যে আমিও $10 দিতে পারি, আর যদি মনে করেন যে একজন লুটেরা $15,000 দেবে তারটা বড়, আমার $10 কোনো দাম নাই, ডোন্ট কল মি, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। হালিম ভাই ওই একটা কোশ্চেন উত্তর দিচ্ছি আমি, যে আমাদের কিন্তু এখানে 5জন ক্যান্ডিডেট ছিলেন, ফাইনালি কিন্তু আমরা আলাপ আলোচনার মধ্যে আমি একাই ছিলাম, ঐক্যবদ্ধ কিন্তু আমাদের হয়েছিল। এবং আমি আশা করি ওই জায়গাটা থেকে আমাদের ভবিষ্যতে ঐক্যবদ্ধ আমরা থাকবো এবং হব। এরপরে যদি দেখি যে আমার চেয়ে ভালো কোনো ক্যান্ডিডেট আসছেন, আমি তো বলবো যে ভাই প্লিজ আপনি আগে বাড়েন, আমি আপনার পিছনে আছি। আপনার এই উদারতা আছে মহসিন ভাই, আমি জানি, কিন্তু আমার মনে হয় যে আরো আমাদের দেয়ার ইজ মোর অপরচুনিটি টু মেক আওয়ার কমিউনিটি ইউনাইটেড। আপনারা মত বিনিময় সভা ডাকেন, যখনই একজন ক্যান্ডিডেট হবেন, আমার কথা হচ্ছে যে কমিউনিটিকে ডাকেন, প্রেসকে ডাকেন, সব ধরনের প্রেসকে। ইভেন আমার একটা অভিজ্ঞতা হচ্ছে যে আমার শত্রু হলেও আমি তাকে ডাকি, আমি জানি সে আমাকে কোনোদিন ভোট দিবে না, আমি জানি সে, এরকমও গেছে আমার নির্বাচনের সময়, আমি সামনে দিয়ে গেছি, আমাকে দেখে সে মুখ ঘুরায় রাখছে, তারপর আমি পিছন থেকে যা বলছি কিরে ভাই দেখিস নি তুই আমার, ও ভাই আপনি সালাম আলাইকুম, তারপর আমি বুকে জড়াই ধরছি, সেও আমাকে ভোট দিয়েছে। কথা হচ্ছে যে ওখানে আরেকটু বলে নিই, আমি ইলেকশন করার আগে স্পেশালি আমি কিন্তু সাংবাদিকদের আমার বাসায় ডেকেছি, মামুন ভাই আসছিলেন, আমি কিন্তু সংবাদ সম্মেলন করেছি, গণ্যমান্য ব্যক্তিদের ডেকেছি, আমার বাসায় দুপুর 2টো থেকে রাত 10টা-11টা পর্যন্ত লোকজন ছিলেন। আমি সবিনয় ক্ষমা প্রার্থী যদি আপনাকে আমি না স্মরণ করে থেকে থাকি ওই সময়, ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনাকে সবার আগে রাখবো। না আমাকে পার্সোনালি কাউন্ট করেন না, আমি বলছি যেমন, আমি কেন বললাম কথাটা, আমি দেখেছি যেমন বাংলাদেশ ফেস্টিভ্যালটা হওয়ার আগে ওইখানে প্রথম দেখবেন, আপনিও ছিলেন সম্ভবত, ব্যারিস্টার তোফাজ্জল ছিলেন ওইখানে, ড্যানফোর্থের সম্ভবত ওই যে কমিউনিটি সেন্টারটা ভুলে গেলাম, মিজান ফার্নিচার, সেখানে কিন্তু সর্বশ্রেণীর লোককে ডাকা হলো যে আসেন আমরা একটা ফেস্টিভ্যাল করতে যাচ্ছি, আপনারা কি বলেন, সব ধরনের মতামত নেওয়া হলো দীর্ঘক্ষণ ব্যাপী। কিন্তু
নট নেসেসারিলি সব মতামত কি আমরা কাউন্ট করতে পারছি, তাদেরকে ভ্যালু দিতে পারছি, কিন্তু ডাকা হয়েছিল সবাইকে আধা ঘন্টা পরে। অনেকের দেখা যাচ্ছে যে তাদের মতামতের কোনো দামই নাই, তারপরেও সেগুলো আমরা দীর্ঘক্ষণ ভাবে তাদেরকে বলতে দিচ্ছি, শুনছি আমরা যে আপনারা বলেন ভাই আমরা এটা করতে যাচ্ছি, আপনারা কি বলেন। এইটাই আমি বলছিলাম যে এইটা আমি শেষ করছি যে এই ধরনের উদ্যোগের অভাব দেখা গেছে। যে কোনো একটা, বিশেষ করে যদি কেউ মনে করে যে আমরা কেন ঐক্যবদ্ধ হই না, ঐক্যবদ্ধ হইতে হলে সবাইকে ডাকতে হবে, অ্যাটলিস্ট সিম্বলিক কারণেও হলেও দেখাইতে হবে যে আমরা ডাকছিলাম। এখন ডাকার মধ্য দিয়ে অনেকে আসে, অনেকে আসে না। যেমন আমি সর্বশেষ কথা বলি ভাই, একটা সেকেন্ড, হাফ সেকেন্ড নেব। আফরোজা হোসেন, উনার আমরা গর্ববোধ করি যে উনি অসওয়াদ থেকে উনি লিবারেল পার্টির প্রথম ব্যক্তি যিনি নাকি গতবার নমিনেশন পেয়েছিলেন। উনি কি আমাকে ডেকেছিলেন? উনি কি আমাকে চিনেন না। আমি পত্রিকায় দেখার সাথে সাথে আমি গাড়ি নিয়ে গেছি, সারাদিন আমি গাড়ি নিয়ে ওনার লোকজনকে নিয়ে আমি সারাদিন ওনাকে সার্ভিস দিয়েছি। উনি নিজেও জানেন না, হয়তো ওনার সাথে একটা ছবি তুলেছি আমি, কিন্তু উনি আমাকে চিনেন নাই। তো মহসিন ভাই যেটা বললেন কিছুক্ষণ আগে যে ডাকতে হবে কেন, না ডাকলেও আমরা যাই জাতীয় প্রয়োজনে। যেমন শহীদ মিনার জাতীয় প্রয়োজন, আপনি একজন ক্যান্ডিডেট হবেন, আমার বাঙালি একজন প্রার্থী হবে, ডলিকে আমরা গেছি, উইলিংলি গেছি। আমরা মিডিয়া থেকে তাদেরকে, আমি নিজে সাক্ষাৎকার নিয়েছি তাকে, যাতে তার প্রচার করা যায়। এগুলো উদাহরণ আছে বাংলাদেশেও। দেখবেন যে বঙ্গবন্ধুর আহ্বানে, অনেকের আহ্বানে অনেক ঐক্যবদ্ধ হয়েছে জাতি, ঐক্যবদ্ধ হওয়ার অনেক উদাহরণ আছে, কিন্তু সেই প্রচেষ্টাটা আমার কেন জানি মনে হয় যে অভাব আছে। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। এক মিনিটে কিছু বলতে চাই, বলুন। জাস্ট বলতে চাই যে আমার যে এক্সপেরিয়েন্স হয়েছে 2019-এ, আব্দুল হালিম সাহেব যেমন নিজে থেকে এসেছিলেন, মহসিন ভাইয়াও ঠিক তেমন নিজে এসেছিলেন এবং আমার সাথে ক্যাম্পেইনেও গিয়েছিলেন মহসিন ভাই এবং তার ওয়াইফ। সো আমি বলবো আপনারা সবাই ক্লাস 1 ম্যান, জেন্টলম্যান, এবং আপনারা এগিয়ে আসেন যখন দেখেন দেয়ার ইজ এ নিড। এবং আমি বিশ্বাস করি, আমি আবার দাঁড়াচ্ছি, আপনারা সবাই আবার আসবেন, আপনাদের সাহায্যেই হয়তো আমি আবার নমিনেশন পেয়ে আবার রান করব। এবং আমি জানি যে মহসিন ভাই তার ওয়াইফ আসবেন, হালিম ভাই আসবেন, ইভেন এবার আমি তোফাজ্জল সাহেব এবং মামুন ভাই আপনাকেও ডাকতে যেন না হয়। অ্যাকচুয়ালি আপনারা চলে আসবেন, আই মিন আপনাদের ছাড়া তো আমি পারবো না। আই অ্যাম অ্যান ওমেন, বাট আই ডোন্ট হ্যাভ দ্য পাওয়ার আছে, পাওয়ার বিলংস টু দ্য পিপল লাইক ইউ পিপল। আমি বলবো সবাই আপনারা এগিয়ে আসবেন এবং আমরা লেটস মুভ বাংলাদেশ টু দ্য পার্লামেন্ট। প্লিজ সবাই এগিয়ে আসেন। 25 সেকেন্ড, আমি 25 সেকেন্ড একটা যোগ করব। যেমন হালিম ভাইয়ের দ্বিতীয় কথার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। উনি গিয়েছেন আফরোজা আপার ইলেকশন ক্যাম্পেইনে, খুবই ভালো। আমি ভাই আপনাকে স্যালিউট করি, এইটাই আমাদের করা উচিত। ঠিক তেমনি আমিও হয়তো অনেকটা ডাকতে পারিনি। একজন যখন ক্যান্ডিডেট হয় তার মাথাটা ঘুরতে থাকে 360 ডিগ্রি টেম্পারেচার নিয়ে, যা কিছু বলেন, একজন ক্যান্ডিডেটের পক্ষে সম্ভব হয় না অনেক সময় সবার দ্বার গোড়ায় যেতে। যদি কমিউনিটি রেসপন্সিবিলিটিটা নিয়ে একটা মানুষকে ব্যাকআপ দেয়, ইটস আ হিউজ, এটার রিওয়ার্ডটা হচ্ছে হিউজ, এবং এটি আমাদের সবসময় করা উচিত। এবং আমি কথা দিচ্ছি, যে কোনো ভালো কাজে আগায় আসুক, I'll be there for that particular person. Thank you. I don't care সে কত বড় নেতা হয়ে গেল, কত ছোট নেতা হয়ে গেল, doesn't really matter. আমি তার একজন কর্মী, আমি এটা মনে করি। Thank you very much. থ্যাংক ইউ। আমি নবদ্বীপ টিভি এবং সাপ্তাহিক নবদ্বীপ নিউজের পক্ষ থেকে অত্যন্ত গুণীজন আজকের এই অনুষ্ঠানে সংযোগ হয়েছেন এবং তাদের মূল্যবান সময় আমাদের দিয়েছেন। এজন্য নবদ্বীপ পরিবার পক্ষ থেকে সবাইকে আমাদের আন্তরিক মোবারকবাদ জানাই এবং অভিনন্দন জানাই। আমি যে বিষয়টি বলে শেষ করব, সেই বিষয়টি হলো, আমরা সবাই জানি বাংলাদেশ থেকে শেয়ার মার্কেট থেকে শুরু করে বিভিন্ন ভাবে বাংলাদেশ থেকে অর্থনীতি, আমি স্বীকার করি আর না করি, আমাদেরকে এই কথাটা মানতেই হবে যে বাংলাদেশ থেকে হাজার 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 কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে, মেধা পাচার হয়ে যাচ্ছে। পার্শ্ববর্তী দেশ থেকে এসে আমাদের দেশে জব করছে, অথচ আমাদের দেশের বেকার যুবকরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের অর্থনীতিকে ধ্বংস করার জন্য বিভিন্ন উপায়ে কাজ চলছে। অতএব আমরা সেই অর্থেই আজকের এই অনুষ্ঠানের নাম দিয়েছি লুট হয়ে যাচ্ছে বাংলাদেশ, লুটেরা ঠেকাও। এই অর্থে, অন্য কোনো মেনশন বা অন্য কোনো পলিটিক্যাল কারণে নয়, এই জন্য। এবং আজকের আলোচক বৃন্দ আফরোজা হোসেন, বেশা তোফাজ্জল হক, আব্দুল হালিম মিয়া ভাই এবং মহসিন ভাই, সবাই এই কমিউনিটির জন্য অনেক অবদান আছে এবং অনেক কিছু করার চেষ্টা আছে এবং অনেক কিছু করতে চায়।
হালিম ভাই যেভাবে বললো যে একজন ডাকের অপেক্ষা, একজনকে ডাকতে হবে, একজনকে সম্মান দিতে হবে, তবেই না আমরা কিছু করতে পারবো। এখন আপনি আমাকে ডাকবেন না, গেলেও আপনি অপমান অপদস্থ করবেন, আপনি আমাকে দূরে সরানোর চেষ্টা করবেন। সো এভাবে হয় না কমিউনিটি। আমাদের ওই মান্নাদার আমলের চিন্তা চেতনা, আমরা বাংলাদেশের নোংরা পলিটিক্স, আমরা যখন বিমান দিয়ে এসেছি ওই বিমান থেকে নিচে রেখে আসা উচিত ছিল। আমরা কেন বিমান দিয়ে এত টাকা দিয়ে সেই দেশে অবস্থান করছি? অতএব আমাদের এই কালচারের সাথে আমাদের মিশতে হবে এবং তরুণ প্রজন্ম বা নতুন প্রজন্মের জন্য আমাদের কিছু দিতে হবে এবং আমাদেরকে ভয়েস রেজ করতে হবে। তোফাজ্জল ভাই যেমন বলেছে যে আমি এই বিষয়ে কথা বলতে চাই না, কথা বলতে হবে। যদি আমরা কথা আপনাদের মতো বা হালিম ভাই, মহসিন ভাই বা আফরোজা আপার মতো কথা না বলি, তাহলে ওই দুষ্ট লোক ও দুষ্ট প্রকৃতি যারা নেতৃত্ব দিতে পারে না, অথর্ব নেতৃত্ব এবং এরকম হজবরল কমিউনিটি সৃষ্টি করবে, তারাই বারবার ঘুরে ফিরে আসবে। অতএব আমাদেরকেও দাঁড়াতে হবে শক্তভাবে, যেহেতু এখানে গুম হওয়ার কোনো ভয় নাই বা প্রশাসন থেকে টর্চার করে কোনো ভয় নাই। অতএব কিসের আমাদের ভয়? ফ্রিডম স্পিচ আমাদের সরকার দিয়েছে, দেশ দিয়েছে। অতএব আমাদের সবাইকে ভয়েস রেজ করতে হবে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই। ধন্যবাদ, আবারও ডাকবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ মামুন ভাই। থ্যাংক ইউ। জাগো জাগো জাগো